হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্রাব্যতা যেসব প্যারামিটারের উপর ডিপেন্ড করে সেগুলো নিয়ে কথা বলবো। এর আগে আমরা একটা প্যারামিটার নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে তাপমাত্রা। এখন আমরা আলোচনা করব যে একটা দ্রব্য এবং দ্রাবকের উপর একটা দ্রাব্যতা কি করে ডিপেন্ড করে। এর আগে আমরা একটা নীতি নিয়ে কথা বলবো। হ্যাঁ, সেই নীতিটা হয়তো তুমি জানো, এর নাম হয়তো বা নাও জানতে পারো। এটা হচ্ছে তোমার লাইক ডিজলস লাইক নীতি। এটা হচ্ছে লাইক ডিজলস লাইক নীতি। এটা জানো যে এই নীতি অনুসারে পোলার যৌগ তোমার পোলার দ্রাবকে তোমার ডিজলভ হবে এবং অপোলার যৌগ অপোলার তোমার কি দ্রাবকে ডিজলভ হবে। অর্থাৎ এই নীতি অনুসারে যেগুলো তোমার কি জৈব পদার্থ সেটা জৈব দ্রাবকে ডিজলভ হবে, যেগুলো অজৈব পদার্থ সেগুলো অজৈব দ্রাবকে কি হবে ডিজলভ হবে। কথাটাকে অন্যভাবে যদি পোলারিটির মাধ্যমে যদি ব্যাখ্যা করি তাহলে পোলার যৌগগুলো পোলার দ্রাবকে ডিজলভ হবে এবং অপোলার যৌগগুলো কি অপোলার দ্রাবকে কি হবে ডিজলভ হবে। এটা তুমি জানো, কিন্তু এই নীতিটার নাম যে লাইক ডিজলস লাইক নীতি, এটা নাও জানতে পারো। এই নীতি অনুসারে পোলার যৌগ পোলার দ্রাবকে এবং অপোলার যৌগ অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। অপোলার দ্রাবকে তোমার দ্রবীভূত হয়। তার মানে হচ্ছে যে যেমন তার সাথে তেমন মিশে, পোলারটা পোলারের সাথে মিশবে, অপোলারটা অপোলারের সাথে মিশবে। এটাই হচ্ছে কি তোমার লাইক ডিজলস কে লাইক নীতি। এখন দ্রাব্যতা একটা প্যারামিটার হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ড করে এবং দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করে। দ্রাবকের প্রকৃতির উপর এটা ডিপেন্ড করে। এখানে দেখো কেস 1, এখানে মনে করো আমরা দ্রাবক হিসেবে এখানে আমরা পানি ব্যবহার করলাম। এখানে আমরা দ্রাবক হিসেবে দেখলাম কি পানি ব্যবহার করলাম। এটা হচ্ছে দ্রাবক হিসেবে আমরা পানি, এটা হচ্ছে দ্রাবক, এখানে আমরা পানি ব্যবহার করলাম। এখানে আমরা দ্রব্য হিসেবে সোডিয়াম ক্লোরাইড এখানে অ্যাড করে দিলাম। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তুমি জানো যে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ আর এটা একটা পোলার সলভেন্ট। যখন সোডিয়াম ক্লোরাইডটাকে যখন এই পানিতে অ্যাড করে দেব তখন এই সোডিয়াম ক্লোরাইডের চারটা অণু কি হবে পানিতে কি হয়ে যাবে ডিসলভ হয়ে যাবে। এটা কি তোমার দ্রব্য। এই যৌগটা হচ্ছে কি তোমার পোলার দ্রাবক আর এটা হচ্ছে কি পোলার দ্রব্য বা পোলার যৌগ। এই কারণে একটা আরেকটা ডিসলভ। কিভাবে সোডিয়াম ক্লোরাইড পানিতে ডিসলভ হয় এটা তুমি 19 এও পড়ে আসছো। হ্যাঁ, এটা আমরা এদিকে ফোকাস করব না। ওকে, তুমি দেখো এখানে যদি মনে করো দ্রাবক হিসাবে আমরা যদি তোমার নরমাল হেক্সেন নিই, আমরা জানি মিথেন, ইথেন, প্রোপেন, তোমার কি বিউটেন, পেন্টেন, হেক্সেন। হ্যাঁ, এখানে আমরা ব্যবহার করছি এন মানে নরমাল। এটা যদি নরমাল হেক্সেন নিই এখানে দ্রাবক হিসেবে কাজ করে। এটা হচ্ছে কি তোমার অপোলার, এটা কি অপোলার। হেক্সেন কয় কার্বনে তোমার 6 কার্বন। এটা দুটো ভাবে হয়, একটা ব্রাঞ্চ তৈরি করতে পারে আর একটা কি ব্রাঞ্চ তৈরি করে না, স্ট্রেট লাইন আকারে যৌগটা থাকে। যখন তুমি জৈব যৌগ পড়বা তখন তোমাকে এটা দেখাই দেব যে এই n কতটার মানেটা কি। এখানে n এর মিনিং হচ্ছে নরমাল হেক্সেন, অর্থাৎ এখানে 6টা কার্বন স্ট্রেট থাকে, এটা সরলরেখা বরাবর বিন্যস্ত থাকে, এখানে কোনো ব্রাঞ্চ থাকে না, কোনো শাখা থাকে না। এই কারণে এটাকে আমরা কি বলি নরমাল হেক্সেন। এই নরমাল হেক্সেন এই দ্রাবকটা একটা অপোলার দ্রাবক। এটা কোন ধরনের দ্রাবক? অপোলার দ্রাবক। এটা একটা জৈব দ্রাবক। যেগুলো পোলার দ্রাবক হয় সেগুলো সব হয় অজৈব দ্রাবক।
এগুলো কোন ধরনের দ্রাবক? অজৈব তোমার দ্রাবক। এখন দেখো, আর এই অপোলার দ্রাবকগুলো সব হয় কি তোমার জৈব দ্রাবক। এগুলোকে আমরা কি বলি? জৈব দ্রাবক। আমি যদি এখানে সোডিয়াম ক্লোরাইড যদি অ্যাড করি, দেখো আমরা যদি এখানে যদি সোডিয়াম ক্লোরাইড অ্যাড করি, সোডিয়াম ক্লোরাইডটা কি পোলার, নরমাল হেক্সেন কি অপোলার, এটা যদি এটার সাথে যদি অ্যাড করি তাহলে এই দ্রাবকটা এই দ্রব্যটাকে তোমার কি করতে পারবে না বলো তো? মিশাতে পারবে না। সবগুলো সোডিয়াম ক্লোরাইডই তোমার কি হবে? এখানে অবিয়োজিত অবস্থায় থাকবে। এটা কোন অবস্থা? অবিয়োজিত বা কি অদ্রবণীয়। এটা অবিয়োজিত বা অদ্রবণীয়। আমি যদি এটার ক্ষেত্রে আমরা যদি সোডিয়াম ক্লোরাইড দ্রবণতা বলি 100%, বাট এটার সাপেক্ষে যদি বলি তার মানে কি এটা 0%। এটা কি তোমার কি এই সোডিয়াম ক্লোরাইডটা কি এই দ্রাবকে তোমার ডিসলভ হবে না, 100% কি থাকে? অদ্রবণীয়। বাট এটার ক্ষেত্রে যদি বলি এটা 100% কি দ্রবণীয়। আসলে তুমি যদি সোডিয়াম ক্লোরাইড বা কোন একটা দ্রব্যের দ্রাব্যতা যদি বলো তাহলে তোমাকে উল্লেখ করতে হবে আসলে তুমি কোন সলভেন্টের জন্য বলতেছো। সলভেন্ট যদি তোমার চেঞ্জ হয়ে যায় তাহলে কি ওই দ্রব্যের ডিসলভ হওয়ার ক্যাপাবিলিটিও কি হয়ে যাবে? তোমার চেঞ্জ হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইড পানিতে যেভাবে ডিসলভ হবে, পানিতে যেভাবে মিশবে, পানিতে যেভাবে ভেঙে যাবে, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যেটা হবে কোন একটা জৈব দ্রাবকে সেখানে সেই দ্রাব্যতা আমরা পাবো না। এখানে কোন একটা যৌগের দ্রাব্যতা যদি বলতে হয় তাহলে তোমাকে বলতে হবে আসলে তুমি কোন দ্রাবকের জন্য ওই যৌগটার দ্রাব্যতা ক্যালকুলেশন করছো এটা আমাকে বলতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এই দ্রাব্যতাটা আসলে দ্রাবকের প্রকৃতির উপর কি করতেছে বলতো? ডিপেন্ড করতেছে। দ্রাবকের প্রকৃতির উপর কি করে? ডিপেন্ড করে। আচ্ছা, এই পর্যন্ত আমার কথাগুলো বুঝছো না? এখানে কেস 1 আমি কেস 2 আনবো, এটা কেস 1 আমরা কেস 2 আনবো। যে এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা দেখো। অ্যাটেনশন সবাই একটু দেখো, আমাদের এই দ্রাবক চেঞ্জ হওয়ার কারণে দ্রাবক পানিতে এই পদার্থ যেভাবে ডিসলভ হয় হেক্সেনে সেই পদার্থ এই পদার্থটা সেভাবে ডিসলভ হয় না। অর্থাৎ দ্রাবক চেঞ্জ হওয়ার কারণে এই পদার্থের কি তোমার দ্রাব্যতা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? কেস 1 থেকে কি বলতে পারি যে আসলে কোন দ্রব্যের দ্রাব্যতাটা এই দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করে। ওই দ্রব্যটাকে আসলে কোন ধরনের দ্রাবকে মিশানো হচ্ছে তার উপর ডিপেন্ড করবে ওই দ্রব্যটা কতটুকু মিশবে কি মিশবে না। তাহলে আমি এখানে কি বলতে পারি? কেস 1 এর ক্ষেত্রে কেস 1 এর ক্ষেত্রে বা উপরের চিত্র থেকে বলা যায় উপরের চিত্র থেকে তোমার বলা যায় কোন দ্রব্যের দ্রাব্যতা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতির উপর নির্ভর করে। এটা হবে অ্যাটেনশন। আমি যদি কেস 2 এর ক্ষেত্রে যদি বলি, এটা দেখো, এটা হচ্ছে কেস 2। কেস 2 এর ক্ষেত্রে এখানে আমরা দ্রাবক এক রাখলাম,
এটা মনে করো দ্রাবক, এখানে তোমার H2O ব্যবহার করব, এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলাম, বা এটা সোডিয়াম ক্লোরাইড, দেখা গেল এটা ডিসলভ হয়ে গেছে, এটা কি হচ্ছে মিশে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তাহলে এটা দ্রাবক দেখো। আমি যদি এখানে দ্রাবক এক রাখবো, দ্রব্য চেঞ্জ রাখবো, এটাও তোমার H2O, এটা তোমার কি হিসেবে কাজ করবে, দ্রাবক হিসেবে, এটা তোমার কি AgCl, এটা তোমার AgCl, দ্রব্যটা আমরা চেঞ্জ করব। তুমি দেখো সোডিয়াম ক্লোরাইড, এটা আয়নিক ক্যারেক্টার বেশি, এটা কেন আয়নিক ক্যারেক্টার বেশি এগুলো আসবে, এটা আয়নিক চরিত্র বেশি। কোন একটা যৌগ, যেমন কোন একটা মানুষ 100% ভালো হয় না, একটা মানুষের মধ্যে কিছুটা খারাপ বৈশিষ্ট্য থাকে, ঠিক একই রকম কোন একটা যৌগ 100% কি হয় না, আয়নিক হয় না, কোন একটা যৌগ 100% সমযোজী হয় না। একটা যৌগ আয়নিক হলে তার মধ্যে কিছুটা সমযোজী বৈশিষ্ট্য থাকবে, একটা যৌগের সমযোজী মাত্রা যদি বেশি থাকে তার মধ্যে কিছুটা কি থাকবে, আয়নিক বৈশিষ্ট্য থাকবে। আমি কথাটা আবার যদি বলি, একটা মানুষ 100% ভালো হয় না, ভালো মানুষের মধ্যে কিছুটা খারাপ তোমার কি থাকবে, বৈশিষ্ট্য আছে, একদম পরিপূর্ণভাবে কোনো মানুষ নেই। আর একটা মানুষ 100% খারাপ হয় না, খারাপ মানুষের মধ্যেও তার কি খারাপ বৈশিষ্ট্যগুলোর মধ্যেও ওই মানুষটার মধ্যেও তোমার কি কিছুটা হলেও ভালো বৈশিষ্ট্য থাকে। ওকে, তার মানে এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক ক্যারেক্টার, যেটাকে আমরা আয়নিক ক্যারেক্টার বা আয়নিক চরিত্র বা আয়নিক বৈশিষ্ট্য বেশি থাকে। কেন বেশি থাকে সেটা পরে, বৈশিষ্ট্য বেশি। আর এখানে আয়নিক ক্যারেক্টারটা কম, আয়নিক বৈশিষ্ট্য তোমার কি কম। এগুলো ব্যাখ্যা করে কোনটা আয়নিক বৈশিষ্ট্য কম আর কোনটা আয়নিক বৈশিষ্ট্য বেশি, সেটা ব্যাখ্যা করে একটা রুলস এর মাধ্যমে, যেটাকে আমরা বলি ফাজান রুলস, মানে ফাজান নীতি, ফাজিল নীতি না, ফাজান নীতি। ক্লিয়ার? এখন যে জিনিসটা হচ্ছে, এটা কোনটা আয়নিক, আমি ধরে নিলাম এটা আয়নিক, এটার রিজন আছে, কারণ আছে, এই কারণগুলো আমরা ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারে গিয়ে এটা নিয়ে আলোচনা করব। এটা আয়নিক বৈশিষ্ট্য বেশি হওয়ার কারণে এই পদার্থটা ডিসলভ হয় বেশি, পানির সাথে মিশে যায় বেশি। আর এটার আয়নিক বৈশিষ্ট্য কম হওয়ার কারণে এটা কি পানিতে তোমার কি সেভাবে কি হয় না বলতো, ডিসলভ হয় না। দেখা গেছে 6টা যদি অ্যাড করি 2টা ডিসলভ হয় আর ম্যাক্সিমামটা কি হয় বলতো, অদ্রবণীয় অবস্থায় থাকে। তার মানে কি এটা কি তোমার দ্রবণীয় অবস্থায়, আর এটাকে আমরা কি বলতে পারি, স্বল্প দ্রবণীয় অবস্থা, খুব আংশিক দ্রবণীয়, এটাকে আমরা কি বলতে পারি, স্বল্প দ্রবণীয়। অর্থাৎ আমি যদি দ্রাবক এক রাখি, এটার পরিমাণ যদি এক রাখি, এখানে আমি ধরে নিলাম 100 ml পানি আছে, এটা কত ml পানি, 100 ml পানি, এখানেও 100 ml পানি আছে, এই দুই জায়গায় কি আছে তোমার 100 ml পানি আছে। আসলে তোমার কি এটা ডিপেন্ড করতে আছে কি, তোমার দ্রব্যের প্রকৃতি, দ্রব্যটা অনেক বেশি আয়নিক, এই কারণে এটা মিশে যাবে বেশি, এই পদার্থের দ্রাব্যতা কি হবে বলতো, বেশি হবে। এটা এই দ্রব্যের প্রকৃতি কি, তোমার সমযোজী ক্যারেক্টার বেশি, আয়নিক ক্যারেক্টার কম, এই কারণে এই পদার্থটা কি হবে বলতো, পানিতে মিশে যাবে কম। আমরা জানি আয়নিক যৌগগুলো পানিতে ভালো ডিসলভ হয়, সমযোজী যৌগগুলো পানিতে কি হয়, অদ্রবণীয়। এই যৌগটার আয়নিক বৈশিষ্ট্য বেশি থাকার কারণে এটা পানিতে ভালোভাবে মিশবে, পানিতে ভালোভাবে দ্রবণীয় হবে, এটার দ্রাব্যতা বেশি হবে। আর এই যৌগটার কি তোমার পানিতে তোমার কি তোমার এই যৌগটার সমযোজী ক্যারেক্টার বেশি, আয়নিক ক্যারেক্টার কম, এই কারণে এটা পানিতে দ্রবণীয় হবে কম, এর দ্রাব্যতা কি হবে কম, পানিতে মিশবে কম। আসলে কোন একটা দ্রব্যের দ্রাব্যতাটা ডিপেন্ড করতেছে তার ক্যারেক্টারিস্টিক্স এর উপর। সেটা আয়নিক হলে ঠিক আছে, সেটা যদি এটা যদি পোলার দ্রাবক হয় তখন এটা কি তোমার দ্রবণীয় মাত্রা তোমার কি হবে বলতো, বেশি হবে। তাহলে এই চিত্র থেকে আমি কি বলতে পারি, উপরে চিত্র থেকে বলা যায় কি, চিত্র থেকে বলা যায়, তুমি দেখো দ্রাবক এক, পরিমাণ এক, বাট দৈর্ঘ্য ভিন্ন, এই কারণে কি তোমার কি দ্রাব্যতাও কি হচ্ছে ভিন্ন। আমি আবার বলছি, দ্রাবক এক, পানি পানি, পরিমাণ 100 ml 100 ml, বাট দৈর্ঘ্য আর এখানকার দৈর্ঘ্য তোমার কি বলতো ভিন্ন। দৈর্ঘ্য ভিন্ন হওয়ার কারণে এদের কি তোমার মিশে যাওয়ার ক্ষমতাও কি বলতো ভিন্ন। তাই কোন দৈর্ঘ্যের দ্রাব্যতা এটা ডিপেন্ড করবে কি তোমার ওই দৈর্ঘ্যের কি উপর বলতো, প্রকৃতির উপর। তাই উপরে চিত্র থেকে বলা যায় দ্রাব্যতা দৈর্ঘ্যের প্রকৃতির উপর নির্ভর করে, প্রকৃতির উপর নির্ভর করে, উপর নির্ভর করে। দেখো এ পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও।
তোমাদের তো আজকে মনে হয় সব কলেজেই দিছে না, রেজাল্ট দিছে, সবাই কি সন্তুষ্ট যে যেখানে চান্স পেয়েছো? আচ্ছা, কে কইছে কে কোন কলেজে চান্স পেয়েছে একটু নিচে একটু লেখো তো, যে এই কলেজে চান্স পেয়েছে, আমরা দেখব এটা। হ্যাঁ, এখন হচ্ছে তোমার চাপ, এটা হচ্ছে 3 নম্বর প্যারামিটার। এটার আগে আমরা একটু দেখে আসবো একটা চিত্র, এটা তুমি জানো চিত্রটা। তুমি এটা দেখো, এই তিনটা চিত্র থেকে আমরা কি দেখি? দেখো, তুমি এগুলো জানো, কঠিনের ক্ষেত্রে অণুগুলো খুব কাছাকাছি, ফলে এটা সংকুচিত হতে পারে না, কারণ তাদের মধ্যে কোনো আন্তঃআণবিক দূরত্ব খালি নেই। একটা অণু আরেকটা অণুর সাথে কি কানেক্ট, এই কারণে এটাকে চাপ প্রয়োগ করলে এটা সেভাবে কি হয় না বলতো, সংকুচিত হয় না। তরলের ক্ষেত্রেও ঠিক একই রকম, তরলের ক্ষেত্রে অণুগুলো তোমার কঠিনের মতো ওভাবে নিবিড় ভাবে থাকে না, বাট অণুগুলো কি থাকে, কাছাকাছি থাকে, ফলে তাদের ক্ষেত্রেও সেই ধরনের সংকোচন মাত্রা কি তোমার এরকম থাকে না। বাট গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখো, একটা অণু আর এবং আরেকটা অণুর মধ্যে কি থাকে, খালি থাকে, গ্যাপ থাকে, ফলে ওই অণুগুলোকে আমি যদি চাপ অ্যাপ্লাই করি তখন ওই অণুগুলো কি হয় বলতো, সংকুচিত হয়। তাহলে এই তিনটা চিত্র থেকে আমি কি বলতে পারি, কঠিন এবং তরলের ক্ষেত্রে সংকোচন মাত্রা নেই বললেই চলে, কঠিনের ক্ষেত্রে নেই, তরলের ক্ষেত্রে নেই বললেই চলে, এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলোকে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে এখানে কি আছে বলতো, অণুগুলো সংকুচিত হয়। তার কারণটা কি, তাদের মধ্যে খালি জায়গা আছে। এই চিত্রে কি দেখা যাচ্ছে, একটা অণু এবং আরেকটা অণুর মধ্যে কি আছে বলতো, গ্যাপ আছে, এখানে আমি চাপ অ্যাপ্লাই করলে অণুগুলো কাছাকাছি হতে পারে, সংকুচিত হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি, কঠিন এবং তরলের ক্ষেত্রে কঠিন কি তোমার এর মধ্যে এটা সংকুচিত, যা সংকুচিত হওয়ার হয়ে গেছে, কথা কি লাগে না, তরলটা যা সংকুচিত হওয়ার হয়ে গেছে, লেখে না। এদের ক্ষেত্রে কি চাপ প্রয়োগে তেমন সংকোচন ঘটে না, চাপ প্রয়োগে সংকুচিত হয় না, অণুগুলো সংকুচিত হয় না। তরলের ক্ষেত্রে হয়, কিন্তু সেটা সেরকম গ্রহণযোগ্য না, সংকুচিত হয় না। এটার ক্ষেত্রে কি দেখো, আমি যদি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি বলি, অণুগুলোর মধ্যে কি আছে, খালি জায়গা আছে, অণুগুলোর মধ্যে কি আছে, অণুগুলো কি করে, দূরে দূরে থাকে, দূরে দূরে কি তোমার থাকে। এই জন্য চাপ প্রয়োগে, চাপ অ্যাপ্লাই করলে অণুগুলো তোমার সংকুচিত হয়, কঠিন এবং তরলের ক্ষেত্রে চাপ অ্যাপ্লাই করো, কঠিনটার ক্ষেত্রে দেখবে যে এটার কোনো সংকোচন মাত্রা তেমন নেই। হ্যাঁ, কিন্তু একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সামান্য চাপ অ্যাপ্লাই করো, সামান্য চাপে এই অণুগুলো কি হবে, একটা আরেকটার খুব কাছাকাছি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। মানে চাপটা আসলে কার জন্য অ্যাপ্লিকেবল হয় বলতো, গ্যাসীয় পদার্থের জন্য। এই কারণে শুধুমাত্র কোন একটা গ্যাসীয় পদার্থের জন্য শুধুমাত্র চাপের প্রভাবটা লক্ষণীয় হয়, কঠিন আর তরলের ক্ষেত্রে অণুগুলো তেমন সংকোচন হয় না, চাপ অ্যাপ্লাই করলে অণুগুলোর অবস্থান বা সংকোচন মাত্রাটা শুধুমাত্র আমরা গ্যাসের ক্ষেত্রে দেখতে পাই। কঠিন আর তরলের ক্ষেত্রে অণুগুলো যা সংকুচিত আগে থাকতেই ছিল, চাপ অ্যাপ্লাই করলে অণুগুলো তেমন কি হয় না বলতো, কাছাকাছি বা কি হয় না বলতো, সংকুচিত হয় না। তাহলে এক্ষেত্রে তোমার চাপের প্রভাবটা শুধুমাত্র কার জন্য দেখা যায়, গ্যাসীয় পদার্থের জন্য। তাহলে গ্যাসীয় পদার্থের, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার উপর গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার উপর শুধুমাত্র চাপের প্রভাব রয়েছে, শুধুমাত্র চাপের প্রভাব রয়েছে,
শুধুমাত্র চাপের প্রভাব রয়েছে, প্রভাব রয়েছে। এখন এই প্রভাবটা আসলে কি সেটা নিয়ে আমরা কথা বলবো। এই প্রভাব সম্পর্কিত একটা সূত্র আছে, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। এর আগে একটা চিত্র দেখো, তুমি একটু দেখো এই পাত্রে বা এই এখানে একটা সিলিন্ডার আছে, একটু বোঝার ট্রাই করো। এখানে দুটো লেয়ার, উপরের লেয়ারে আমরা চিত্র এঁকে দেব, উপরের লেয়ারে তোমার গ্যাসীয় পদার্থ আছে আর নিচের লেয়ারে একটা তরল পদার্থ আছে। এখানে কি আছে, তরল পদার্থে তোমার কি এই নিচের ক্ষেত্রে উপরে কি তোমার গ্যাসীয় পদার্থ অবস্থান করে আর নিচের লেয়ারে কি আছে, তরল পদার্থ, এটা তরল একটা দ্রাবক আছে। এখন দেখো এখানে পিস্টনটা এটা একটু কাশ্বরের দিকে তাকাও, এই পিস্টনটা এক্ষেত্রে এই যে তোমার তরল পদার্থ, এখানে তরল পদার্থের অণুগুলো তোমার কি কালো চিহ্নিত, এই যে স্টার বা কালো চিহ্নিত অংশ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, আর উপরে যে গ্যাসীয় পদার্থ যেটা আছে সেটা তোমার কি রেড অংশ দ্বারা তোমার চিহ্নিত করা হয়েছে। এখন আমি যদি এটা একটা নির্দিষ্ট চাপে আছে, আমি যদি এই পিস্টনের উপরে যদি এখানে যদি এই গ্যাসীয় পাত্রটার উপর যদি চাপ বৃদ্ধি করি, তাহলে এটার উপর যদি চাপ বৃদ্ধি করা হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে তোমার ব্যাপারটা হচ্ছে কি তোমার এরকম, এখানে এখানে মনে করো একটা তরল দ্রাবক আছে, এটা হচ্ছে তরল দ্রাবক, এটা তরল দ্রাবক। এখন এখানে মনে করো গ্যাসীয় পদার্থগুলো অবস্থান করে। এখন এটা মনে করো 5 atm চাপে মনে করো আছে। আমি যদি এখানে মনে করো 5 atm চাপে এখানে অবস্থান করে, এখন আমি যদি এটা চাপ বৃদ্ধি করি, এটা যদি চাপ বৃদ্ধি করি, অর্থাৎ চাপ বৃদ্ধি করলে কি হবে, তুমি যদি এটার উপর চাপ আছে 5 atm, এর উপর যদি আরো চাপ যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে পিস্টনটা কি হবে বলতো, নিচে চলে আসবে, কারণ এই অণুগুলোর মাঝে গ্যাপ আছে, খালি জায়গা আছে, ফলে পিস্টনটা নিচে আওয়ার পসিবিলিটি আছে। আর পিস্টনটা নিচে যদি আসে, তখন এই যে সারফেস লেভেল যেটা আছে, এই সারফেস লেভেলে এই তরল দ্রাবকের যে অণুগুলো আছে, এটা মনে করো আমরা কালো বা রেড এই কালো চিহ্নিত অংশ দ্বারা রিপ্রেজেন্ট করলাম। আমি যদি এটার উপর যে আরো চাপ অ্যাপ্লাই করি, তখন অণুগুলো কি হবে, আরো বেশি নিচে চলে আসবে। আরো বেশি নিচে আসলে কি হবে, এই অণু আর এই অণুকে কি করবে, আকর্ষণ করবে। এই আকর্ষণের কারণে এই অণুগুলো কি করবে বলতো, এই দ্রাবকের মধ্যে কি হয়ে যাবে বলতো, ডিসলভ হয়ে যাবে। এই দ্রাবক কি হয়ে যাবে বলতো, ডিসলভ হয়ে যাবে। আমি আবার বলছি, এটা 5 atm চাপে এখানে গ্যাসীয় অণু আছে, এটা মনে করো এখানে মনে করো হাইড্রোজেন গ্যাস আছে। আমি যদি চাপ অ্যাপ্লাই করি, তখন পিস্টনটা কি হবে, আরো নিচে আসবে। অণুগুলো কি হবে, এই যে তরল দ্রাবকের যে এই যে উপরে যে সারফেস যে এরিয়ায় যে অণুগুলো আছে তার খুব কাছাকাছি চলে আসবে। কাছাকাছি যখন চলে আসবে, তখন এই অণুকে কি করবে, আকর্ষণ করবে। আর আকর্ষণের কারণে এই অণুগুলো কি হবে বলতো, এই তরল দ্রাবকে কি হবে, চলে আসবে হাইড্রোজেন গ্যাসের মধ্যে। তখন তার চিত্রটা কি রকম হয়ে যাবে দেখো, তখন তার চিত্রটা তোমার দেখা যাবে এটা কালো চিহ্ন তো দিলাম, 3 4 5 6 7 8, এখানে তোমার কি হবে, চলে আসবে। এখানে মনে করো 15 atm চাপ অ্যাপ্লাই আছে। তার মানে হচ্ছে তুমি দেখো এখানে চাপ কম, এখানে অণুগুলো সেভাবে ডিসলভ নেই। আমি যদি এখন চাপ বাড়াই দিচ্ছি, পিস্টনটা নিচে চলে আসছে, এই গ্যাসীয় অণুগুলো কি এই তরল দ্রাবকের যে সারফেস যে অণুগুলো আছে সেই অণুগুলো খুব কাছাকাছি চলে আসতেছে। আর কাছাকাছি আসার কারণে এই অণুকে আকর্ষণ করে, আকর্ষণের কারণে এটা কি চলে আসে বলতো, এই তরল দ্রাবক কি হয়, ডিসলভ হয়। এখানে উপরে কয়টা অণু ছিল, গ্যাসীয় অবস্থায় কয়টা অণু ছিল মনে করো 8, এখানে ডিসলভ অবস্থায় আছে কয়টা তোমার, এখানে চলে আসছে কয়টা, 5টা। আর কয়টা অণু ডিসলভ হয় না, 3টা। আমি যদি চাপ আরো বাড়াই, তখন এই অণুগুলো কি হবে, আবার ডিসলভ হবে। আমি যদি এখানে যদি চাপ আরো বৃদ্ধি করি, তখন এই অণুগুলো আবার কি হবে, ডিসলভ হবে। অর্থাৎ চাপ যত বৃদ্ধি করব, এই গ্যাসীয় অণুগুলো কি হবে, এই তরল দ্রাবকে তত বেশি কি হবে, ডিসলভ হবে। অর্থাৎ গ্যাসীয় অণুর দ্রাব্যতা তত কি হবে বলতো, বেড়ে যাবে। তুমি একটু দেখো এই চিত্র অনুযায়ী, একটু তোমার এখানে ল্যাপটপের এদিকে তাকাও তুমি, এই চিত্র অনুযায়ী তুমি কি দেখো এখানে গ্যাসীয় অণু হচ্ছে এই রেড কালার, রেড কালারের যে চিহ্নিত অংশগুলো আছে এগুলো গ্যাসীয় অণু। এখানে পিস্টনে কি এই বাম পাশের পিস্টনে কি তোমার চাপের মানটা কি কম। আমি এখানে চাপ বৃদ্ধি করার কারণে দেখো পিস্টনটা নিচে চলে আসছে চিত্র অনুযায়ী। আর নিচে চলে আসার কারণে গ্যাসীয় অণুগুলো কি হচ্ছে বলতো, এই তরল দ্রাবকে যে সারফেস অণু আছে সেই অণুর খুব কাছাকাছি চলে আসছে।
আর চলে আসার কারণে এই অণুকে আকর্ষণ করে তোমার কি করে বলতো, এটাকে তোমার তরল অবস্থায় কি করে নিয়ে আসে। এই কারণে দেখো লেফট সাইডে কোনো গ্যাসীয় অণু নাই তরল দ্রাবকের মধ্যে কোনো গ্যাস, কিন্তু রাইট সাইডের ক্ষেত্রে দেখো 1 2 3 4 কত 5 5টা অণু চলে আসে। তার মানে চাপ যত বৃদ্ধি করবা, চাপ যত বাড়াবা, গ্যাসীয় অণুগুলো তরল দ্রাবকে তত বেশি চলে আসবে, অর্থাৎ গ্যাসীয় অণুর দ্রাব্যতা তত কি হবে বলতো, বাড়বে। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি, চাপ আমি যত বাড়াবো, এখানে আমি যদি মনে করো এখানে আমি একটা অণু দিয়ে রাখলাম, একটা আমি দিয়ে রাখলাম, মনে করো একটা আছে, এখানে আমাদের কি বলতে পারি, চাপ এখানে কি কম, এখানে অণুগুলোর দ্রাব্যতা কম। এটার ক্ষেত্রে আমি কি বলতে পারি, এখানে তোমার মনে করো চাপ তোমার বেশি, অণুগুলো পাত্রে মিশে যাচ্ছে কি বলতো, বেশি। তাহলে দ্রাব্যতার সাথে চাপের সম্পর্কটাকে আমরা কি বলতে পারি, দ্রাব্যতা আর চাপ পরস্পর আমরা কি বলতে পারি বলতো, সমানুপাতিক। দ্রাব্যতা আর চাপ পরস্পর কি তোমার সমানুপাতিক। এই কথাটা বলছে কি বিজ্ঞানী হেনরি। এটা কি বলা হয় কি, হেনরির কি বলতো সূত্র। এটাকে আমরা কি বলি, হেনরি সূত্র। আমরা এই চাপটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য হবে, গ্যাসীয় পদার্থের জন্য। আমি যত বেশি চাপ অ্যাপ্লাই করব, অণুগুলো তরল অবস্থায় তত কাছাকাছি আসবে, একটা আরেকটাকে তত বেশি আকর্ষণ করবে, এই অণুগুলো তত বেশি তরল দশায় চলে যাবে, অর্থাৎ দ্রাব্যতা তত কি হবে বলতো, বেড়ে যাবে। অর্থাৎ দ্রাব্যতা এবং চাপ পরস্পর কি সমানুপাতিক। আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। বুঝতে পারছো সবাই? আচ্ছা জিয়া, তুমি কি লিখছো, ডিসি দ্বারা কি ঢাকা কলেজ নাকি ঢাকা কমার্স কলেজ? জিয়াদ রহমান, আচ্ছা তুমি বুঝতে পারছো সবাই? আরে ভাই কমেন্টস কর, বুঝছি, মন খারাপ নাকি তোমাদের? নট এক্সপেক্টেড কেন, ঢাকা কলেজ তো খুব ভালো কলেজ তোমার, হ্যাঁ খুবই ভালো কলেজ, এবং এটার কলেজ লেভেলে তোমার আগেও ভালো ছিল, এখনো ভালো কলেজ লেভেলে। হ্যাঁ ওখানকার সব এক্সপার্ট এক্সপার্ট টিচাররা পড়ায়। তুমি নট এক্সপেক্টেড কেন, তুমি কোনটা আশা করছো? ঢাকা রেসিডেন্সিয়াল মডেলের চেয়ে হাজার গুণ ভালো, হাজার গুণ। হ্যাঁ সিটি কলেজ এগুলো 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 হচ্ছে লক্ষ্যচক্কর কলেজ। হ্যাঁ ঢাকা কলেজ খুব ভালো কলেজ, যারা জানো না তারা, খুবই ভালো কলেজ। সরকারি বেতনে 18 টাকা দিয়ে পড়বো, বাট ওখানে সার্ভিস খুবই ভালো। অন্যান্য সরকারি কলেজের চেয়ে, যেমন সরকারি বিজ্ঞান কলেজ যদি তুমি বলো সার্ভিস ভালো না, বাট ঢাকা কলেজের সার্ভিস খুবই ভালো। ওখানে তোমার রেগুলার ক্লাস করতে হয় অনেক ঝামেলা, এবং ওই ওই সমস্ত বাচ্চাদের কোয়ালিটি আছে। হ্যাঁ ঢাকা কলেজে যে বাচ্চা, ওদের কোয়ালিটি খুব ভালো। তাহলে এটা, এই সূত্রটা হচ্ছে কি হেনরির সূত্র। যদি ডিসটেন্স যদি কাছাকাছি থাকে ভর্তি হয়ে যাবা ভালো কলেজ। ওকে, তাহলে এখানে কি সূত্রটা কি, এর সমানুপাতিক কি পি। যেহেতু দ্রাব্যতা তাপমাত্রার উপর ডিপেন্ড করে, অবশ্যই তোমার তাপমাত্রাটাকে কি রাখতে হবে, পি স্থির রাখতে হবে। তাহলে এই দ্রাব্যতাটা চাপের সাথে রিলেটেড। এটা কোন ধরনের পদার্থের জন্য হবে, গ্যাসীয় পদার্থের জন্য। তাহলে আমি বলতে পারি স্থির তাপমাত্রায় কোন গ্যাসীয় পদার্থের
স্থির তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা এর উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। এর উপর প্রযুক্ত চাপের, এর উপর যে চাপ অ্যাপ্লাই করবে তার সমানুপাতিক, প্রযুক্ত চাপের সমানুপাতিক। ওকে, অর্থাৎ এর সমানুপাতিক কি তোমার P। এখানে দেখো এই সমানুপাতিক ধ্রুবকটা উঠিয়ে দেওয়ার জন্য একটা কনস্ট্যান্ট আনতে হবে। সমানুপাতিক ধ্রুবক যদি উঠিয়ে যদি একটা ইকুয়াল আনি তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হবে। এই কনস্ট্যান্টকে হেনরির নাম অনুসারে এখানে h দ্বারা রিপ্রেজেন্ট করে। বইতে অনেক সময় k দ্বারাও রিপ্রেজেন্ট করে, আর অনেক বইতে দেখে kh দ্বারাও রিপ্রেজেন্ট করে। ইকুয়াল টু কি তোমার p। এই রিলেটেড আমরা কিছু ম্যাথও করব। হ্যাঁ, এই রিলেটেড আমরা কিছু ম্যাথ করব। যেখানে kh টা হচ্ছে, যেখানে kh হচ্ছে হেনরি ধ্রুবক, এটা হেনরি ধ্রুবক। kh এর মানটা ডিপেন্ড করে, kh এর মান, এটা এমসিকিউর জন্য আমরা অতটা ডিসকাস করব না। kh এর মান তোমার নির্ভর করে এক হচ্ছে তাপমাত্রা, কারণ তাপমাত্রা যদি চেঞ্জ হয়, দেখো তো kh টা মানে কি s আর p এর অনুপাত। আমি যদি kh লিখি, তোমরা দেখো আমরা যদি kh কে যদি আলাদাভাবে নিয়ে যাই তাহলে এটা কি আসবে বলতো s/p। তাপমাত্রা যদি চেঞ্জ হয়, দ্রাব্যতা কি হয় বলতো চেঞ্জ হয়, আর দ্রাব্যতা চেঞ্জ হলে kh তোমার কি হবে বলতো চেঞ্জ হবে। তার মানে এটা ডিপেন্ড করবে কার উপর? তাপমাত্রার উপর। এটা ডিপেন্ড করবে দুইয়ে দ্রাবকের প্রকৃতির উপর। দ্রাবকের প্রকৃতির উপর। দ্রাবকের প্রকৃতি বলতে কি বোঝানো হয়েছে? আমরা তো এর আগেই আলোচনা করে আসছি, দ্রাবক যদি চেঞ্জ হয় তাহলে তোমার কি, তোমার একটা দ্রাবক যদি পানি হয়, পানির ভিতরে নাইট্রোজেনটা যেভাবে ডিসলভ হবে, আর দ্রাবকটা যদি তোমার কি হয় বেনজিন হয়, বেনজিনে তোমার নাইট্রোজেনটা সেভাবে কি হবে না বলতো ডিসলভ হবে না। এটা ডিপেন্ড করবে কার উপর? দ্রাবকের প্রকৃতির উপর। তৃতীয় নম্বর হচ্ছে গ্যাসের প্রকৃতি। গ্যাস এখানে কি হিসেবে কাজ করতেছে? দ্রব্য হিসেবে কাজ করতেছে। গ্যাসের প্রকৃতির উপর ডিপেন্ড করে। তার মানে কি, নাইট্রোজেনটা তোমার কি, নাইট্রোজেন পানিতে যেভাবে ডিসলভ হবে, অক্সিজেন পানিতে কি তোমার সেভাবে কি হবে না ডিসলভ হবে না। অর্থাৎ গ্যাস যদি ভিন্ন হয় তাহলে দ্রাব্যতা কি হবে? ভিন্ন হবে। দ্রাবক যদি চেঞ্জ হয়, যেটা আমরা আগে উদাহরণ দিয়েছি, সেটা ভিন্ন হবে। আমরা জানি যে দ্রাব্যতা তাপমাত্রার উপর ডিপেন্ড করে, তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে দ্রাব্যতা কি হবে বলতো চেঞ্জ, দ্রাব্যতা চেঞ্জ হলে kh এর মানও তোমার কি হবে? চেঞ্জ হবে। কারণ kh টা s আর p এর কি অনুপাত, kh টা কি s আর p এর কি অনুপাত। তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে তাহলে kh নির্দিষ্ট, তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে kh ও কি হবে বলতো চেঞ্জ হয়ে যাবে। কথা ক্লিয়ার কিনা? তাহলে এই প্যারামিটারগুলোর উপর ডিপেন্ড করে, এবং এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। হেনরি ধ্রুবক কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট? এটা তাপমাত্রা, দ্রাবকের প্রকৃতি এবং গ্যাসের প্রকৃতি। এটা উঠাই নাও, আমরা এটা একটু পরে। ওকে, অ্যাটেনশন, সবাই একটু দেখো।
এখানে দেখো হেনরির সূত্রটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হয়। হেনরির সূত্রের প্রযোজ্যতা, আমরা দ্রাব্যতাটা কাদের জন্য অ্যাপ্লিকেবল হয়। আমরা এখানে মনে করো একটা পদার্থ আছে, তারপর আমরা এটা লিখতেছি, তাহলে তোমার কাছে আরো ক্লিয়ার হবে। এটা পিস্টন, এখানে তরল দ্রাবক আছে, এখানে তোমার কি আছে, গ্যাসীয় পদার্থ আছে। এখন ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা কোন ধরনের পদার্থের জন্য দ্রাব্যতা সাধারণত ক্যালকুলেশন করি, স্বল্প দ্রবণীয়। অধিক দ্রবণীয় জন্য হয় না, বাট আমাদের ফোকাস পয়েন্টে কিছু কিছু লবণের ক্ষেত্রে উদাহরণ আছে যেগুলো অধিক দ্রবণীয়। যে সমস্ত পদার্থগুলো অধিক দ্রবণীয়, যে সমস্ত গ্যাসীয় পদার্থগুলো সবগুলোই দ্রবণীয় হয়ে যায়, তাদের জন্য হেনরি সূত্রটা তোমার কি করবে না বলতো, কাজ করবে না। কারণ এখানে কি চাপ বাড়ানো আর চাপ কমানোর কিছু নেই, তারা এখানে দিলেই একটা নির্দিষ্ট চাপে তারা কি হয়ে যাবে, ডিসলভ হয়ে যাবে। কিন্তু চাপ বৃদ্ধি করার কিছু নেই বা চাপ কমানোর কোনো কিছু নেই। অর্থাৎ যে সমস্ত গ্যাসগুলো তোমার কি তরল দ্রাবকে অধিক মাত্রায় দ্রবণীয় হয়, তাদের জন্য হেনরি সূত্র কাজ করে। যারা স্বল্প দ্রবণীয়, তখন তাদের চাপ বাড়াবা, তখন এটা কাছাকাছি আসবে, তখন তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন হবে, তখন একটা আরেকটাতে কি হবে বলতো, ডিসলভ হবে, তাদের জন্য হেনরি সূত্র। বাট যারা অলরেডি দ্রবণীয় হয়ে যায়, তাদের জন্য চাপ বাড়ানোর কিছু নেই, চাপ কমানোরও কিছু নেই। অর্থাৎ যেসব গ্যাস অধিক মাত্রায় তরল দ্রাবকে অধিক মাত্রায় দ্রবণীয়, তাদের জন্য হেনরি সূত্র প্রযোজ্য নয়। হেনরি সূত্র তোমার প্রযোজ্য নয়। কারণ এখানে এসপি বাড়ানোর কমানোর কিছুই নেই। সেকেন্ড হচ্ছে এই পদার্থগুলো যদি এদের সাথে যদি বিক্রিয়া করে, তরল দ্রাবকের সাথে কোনো বিক্রিয়া করা যাবে না। বিক্রিয়া করলে ওখানে নতুন পদার্থ উৎপন্ন হবে, এটা কিন্তু পানির সাথে আর মিশে যাবে না, অপরিবর্তিত অবস্থায় থাকবে না। তুমি মনে করো সোডিয়াম ক্লোরাইডকে পানিতে মিশালাম, বাট এখানে কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। এটা সিলভার ক্লোরাইডকে তুমি পানিতে, কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। কারণ সোডিয়াম ক্লোরাইডকে পানিতে মেশানোর পর তুমি এটাকে হিট করো, তাপ দাও, পানিটা চলে যাবে, আবার সোডিয়াম ক্লোরাইডটা তুমি পেয়ে যাবে। অর্থাৎ এই গ্যাসীয় পদার্থ তরল দ্রাবকের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। তার মানে কি গ্যাসীয় পদার্থ তরল দ্রাবকের সাথে বিক্রিয়া করলে হেনরির সূত্র প্রযোজ্য নয়। হেনরির সূত্র তোমার প্রযোজ্য নয়, তখন আর ওই পদার্থ থাকে না, হ্যাঁ, এটা অন্য একটা পদার্থে চলে যায়। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। এখানে যে পদার্থটা থাকবে সেটা সংযোজিত, হ্যাঁ, গ্যাসীয়। আমরা সোডিয়াম ক্লোরাইডে যেমন আয়নিত হয়ে যায়, বাট এখানে যদি ক্লোরিন হয়, এখানে ক্লোরিন গ্যাসই থাকবে, এটা তোমার বিয়োজিত হবে না, এটার ভিতরে দ্রবণীয় অবস্থায় থাকবে, বাট ওটার বিয়োজনও ঘটে না, সংযোজন ঘটে না। গ্যাসের কোন রকম সংযোজন ও বিয়োজন ঘটবে না। গ্যাসের কোন প্রকার সংযোজন হয় অন্য একটা উপাদান বা বিয়োজন হয় অন্য একটা উপাদান ঘটবে, সেরকম হবে না। গ্যাসের কোন সংযোজন, কোন প্রকার, মানে এখানে আমি যদি ওজোন গ্যাস নিই, এখানে ডিজলভে ওজনই থাকে, ওজনটা ডিসেট হয় অক্সিজেন গ্যাস হবে না, বলে এটা প্রযোজ্য হয় না। কোন প্রকার সংযোজন বা বিয়োজন হলে, যেমন ওজোন ভেঙে কিন্তু অক্সিজেন আর অক্সিজেন পরমাণু তৈরি করে, এখানে যদি ওজোন গ্যাস আমি হয়, তাহলে এটাকে যদি আমি ডিজলভ করি, ধরে নাও, তাহলে এই ওজনের তোমার কি ওজোন গ্যাস আকারে এটা থাকবে, অন্য কোনো ফরম্যাটটা থাকবে না, বিয়োজিত হয়। কোন প্রকার সংযোজন বা বিয়োজন হলে হেনরি সূত্র প্রযোজ্য নয়। একটু দেখো আমাদের এখানে 4 নম্বর পয়েন্টে আমি যদি এখানে চাপের মানটা অনেক বেশি করি, একবারে অনেক বেশি রাখি, এটা অধিক চাপে আছে, অনেক বেশি যে চাপে থাকে, এটা আলটিমেটলি কি হবে বলতো, এই যে তরল যে দ্রাবক তার কি সংস্পর্শে চলে আসবে, আর সংস্পর্শে আসলে সবগুলোই দ্রবণীয় হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা চাপ বাড়াবো বা চাপ কমাবো, সেই ধরনের কোনো ক্ষেত্র এখানে তৈরি হয় না।
আমি যদি এই সিস্টেমটাকে প্রথম অবস্থায় যদি অধিক চাপে রাখি তাহলে এটা আলটিমেটলি কি হয়ে যাবে বলতো, এটা আলটিমেটলি কি হবে বলতো, এটা অধিক দ্রবণীয় হয়ে থাকবে। সেখানে আমি চাপ বাড়ালাম বা কমানোর উপর, এখানে তারপর আমি যদি চাপ বাড়াই তাহলে এখানে কি হবে না, আনডিজলভ। এটা অধিক চাপে এটা অলরেডি কি থাকবে বলতো, ডিজলভ অবস্থায় থাকবে। তার মানে অধিক চাপের ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য নয়। হেনরির সূত্র তোমার প্রযোজ্য নয়, এটা প্রযোজ্য নয়। অ্যাডিশন, আমি যে কথাগুলো একটু রিপিট করি, যেগুলো অধিক দ্রবণীয়, যারা অধিক দ্রবণীয় তারা তো অলরেডি দ্রবণীয় হয়ে থাকে, সেক্ষেত্রে চাপ বাড়ালে এদের দ্রাব্যতা বা মিশে যাওয়ার মাত্রা বাড়ানো আর কমানোর কিছু নেই, তারা অলরেডি ডিজলভ হয়ে যায়। এর চাপ বাড়ানোর কিছু নেই, কমানোর কিছু নেই, তারা অলরেডি কম চাপে এরা ডিজলভ, বেশি চাপে এরা কি অবস্থায় থাকবে বলতো, ডিজলভ অবস্থায় থাকবে। সেকেন্ড কেস হচ্ছে এই গ্যাসীয় পদার্থ তরল দ্রাবকের সাথে যদি বিক্রিয়া করে, এই পদার্থটা যদি তরল দ্রাবকের সাথে যদি বিক্রিয়া করে তাহলে এই পদার্থটা কি হবে, এই এখানে আর এই ফর্মে আর এটা কি তোমার থাকবে না, তখন এটা কি হবে, অন্য হয়ে চেঞ্জ হয়ে অন্য একটা উপাদান। আমি যদি সোডিয়াম ক্লোরাইড পানিতে মিশাই তখন ওই পানিতে তোমার সোডিয়াম ক্লোরাইড আয়ন ফর্মে থাকতে পারে, বাট এটাকে আমি আবার চেঞ্জ করে সোডিয়াম ক্লোরাইড পেয়ে যাব। বাট সোডিয়াম ক্লোরাইড পানির সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না। কোন একটা লবণ যখন পানিতে মিশানো হয় ওই লবণটা পানির সাথে কোনো রাসায়নিক বা দ্রাবকের সাথে কোনো রাসায়নিক কি করে না, বিক্রিয়া করে না। অর্থাৎ ওই গ্যাসটা এই দ্রাবকের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া করতে পারবে না। ক্লিয়ার? মনে করো গ্যাসীয় পদার্থটা হচ্ছে অ্যামোনিয়া, তুমি পানিতে মিশাও দেখবে রাসায়নিক বিক্রিয়া করবে, তোমার কি হবে, রাসায়নিক বিক্রিয়া করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে, ফলে অ্যামোনিয়ার জন্য এটা প্রযোজ্য হবে না। আমার কথা বুঝছো কিনা? আমি যে গ্যাসটাকে এখানে মিশাবো সেটা পানির সাথে বা ওই দ্রাবকের সাথে কোনো কি করতে পারে না, রাসায়নিক বিক্রিয়া করতে পারে। থার্ড পয়েন্ট হচ্ছে এই গ্যাসীয় উপাদানটা যখন এখানে হবে এটা কোন পানির কোন একটা উপাদানের সাথে যুক্ত হবে না, অথবা এর কোনো বিয়োজন হবে না। যেমন ওজন, ওজনটাকে আমি যদি এখানে ডিজলভ করি তাহলে এটা ওজন ফর্মেটেই থাকতে হবে, এটা বিয়োজিত হয়ে অক্সিজেন বা অক্সিজেন পরমাণু ফর্মে থাকলে হবে না, তাহলে হেনরি সূত্র কাজ করবে না। পরবর্তীতে যদি আমি অধিক চাপে যদি প্রথম অবস্থায় যদি এখানে অনেক বেশি চাপ থাকে তাহলে আমি চাপ বাড়ালাম বা কমালাম এরকম কিছু না, অধিক চাপে কি হবে ওই গ্যাসীয় পদার্থগুলো সবই ডিজলভ হবে। তখন আমি চাপ বাড়ালে বা কমালে এই হেনরি সূত্র এখানে কোনো কাজ করে না। দেখো বুঝছো কিনা? বুঝছো কিনা একটু কমেন্টস একটু জানাও। অ্যাটেনশন সবাই দেখো, হেনরি ধ্রুবকের একক, হেনরি ধ্রুবকের একক, এটার এককটা কি হবে দেখো। আমরা জানি S equal to KH into P। তাহলে আমরা এটা ম্যাথ আমরা দেখব, হ্যাঁ। তাহলে আমরা যদি KH এর একক নির্ণয় করতে চাই তাহলে S আর এটা, তুমি দেখো S দ্রাব্যতার আমরা কিন্তু অনেক একক লিখছি, যদি S এর একক দ্রাব্যতার একক মোল পার লিটার লিখছি, যেটাকে আমরা কি বলি, মোলার বলি, 19 এ পড়ে আসছে, এটাকে আমরা কি বলি, মোলার। এবং চাপের একক P মানে চাপ, চাপের একক যদি ATM হয়
তাহলে 1 নং এ KH এর এককটা কি হবে? 1 নং অনুসারে তাহলে KH এর এককটা কি হবে দেখো, মোল পার লিটারকে আমরা মোলার ধরতে পারি, তাহলে S এর এককটা যদি মোলার হয় তাহলে চাপের একক ATM হলে তার এককটা কি হবে? মোলার পার ATM। এখন তুমি যদি ধরো S এর এককটা, S এর কোনো একক নাই, আমরা তিনটা ধরছি, একটা S এর একক আছে মোল পার লিটার, গ্রাম পার লিটার, তাহলে এখানে গ্রাম পার লিটার যদি হয় তাহলে এটা হবে গ্রাম পার লিটার পার ATM। এন্ড চাপের একক তুমি ATM না ধরে অন্যটা ধরো মিলিমিটার যদি হয় তাহলে এখানে মিলিমিটার হবে। আমার কথা বুঝছো কিনা? এখন যদি তুমি মনে করো S এর কোনো একক নাই, যেটা আমরা গ্রাম বাই গ্রাম, আমরা দ্রাবতার তিনটা চিত্র আছে, মানে লাস্ট চিত্রটার ক্ষেত্রে আমরা বলছি এটার কোনো একক নাই, তাহলে একক না থাকলে এটা কি হবে? 1/ATM। অর্থাৎ তুমি এই S এর যে একক, আমরা তিনটে একক লিখছিলাম সাধারণত, একটা হচ্ছে মোল পার লিটার হলে এখানে মোল পার লিটার বসাবো, গ্রাম পার লিটার হলে গ্রাম পার লিটার বসাবো, একক না হলে একক নাই। চাপের একক যেটা বসাবো সেটাই হবে কি তোমার KS এর। দেখো আমার কথা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। এগুলো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এমসিকিউ এটা কিন্তু চেঞ্জ হতে পারে। সিমিলারলি এটা হতে পারে মোল পার লিটারের জায়গায় গ্রাম পার লিটার, এটা হতে পারে গ্রাম পার লিটার ATM যদি এটা ব্যবহার করি। এটা বা এটা হতে পারে KH, এটা কোনো একক নাই, 1/ATM। এই দিকটা হতে পারে, কোনটা এমসিকিউ জন্য। ওকে, এটা উঠে নেব। এখন দেখো আমরা এখন খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা করি। দ্রাবকতার উপর দুটো প্যারামিটার সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তাপমাত্রা আর হচ্ছে সম আয়ন প্রভাব, দুটো। এখন আমরা সম আয়ন কি, তারপর এই সম আয়ন প্রভাবটা কিভাবে দ্রাবকতার উপর কাজ করে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। একটু দেখো, এটা হচ্ছে 4, 4 এর আগে এখানে আমরা একটু সম আয়নটা পড়াই নেব। সম আয়ন, সম মানে হচ্ছে কমন, কমন আয়ন। তোমরা ম্যাথ করার ক্ষেত্রে বলো না যে এটার মধ্যে x² + xy, এটার মধ্যে কমন যায় কোনটা, অর্থাৎ যেটা দুটোর মধ্যেই আছে সেটাকে আমরা বলি কমন। তাহলে এই জিনিসটা তুমি জানো, মনে করো এখানে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা মনে করো বিয়োজিত হয়, এটা দুর্বল তো এই কারণে উভমুখী চিহ্ন দিলাম, ক্লিয়ার। আর এটা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা শক্তিশালী এই কারণে এখানে একমুখী সাইন দিলাম, এটা হচ্ছে অ্যামোনিয়াম সাইড। এটা দুর্বল, এটা শক্তিশালী। বুঝবা এটা কিভাবে বুঝবা সেটা আমরা পরে দেখব, এগুলো আসবে। এটা দুর্বল আর এটা কি বলতো শক্তিশালী। এখন দেখো এটা বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, এটাও বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন Cl-, এটা বিয়োজিত হয়ে এটা তৈরি করে, আর এটা বিয়োজিত হয়ে এটা তৈরি করে। তাহলে এই দুটো পদার্থ থেকে যে আয়নগুলো তৈরি হয় সেই আয়নগুলোর মধ্যে কমন আয়ন আসলে কোনটা দেখো তো, NH4+, কারণ NH4+ আয়নটা এই দুটো পদার্থের মধ্যে কি আছে, অর্থাৎ দুটো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে যে আয়নগুলো তৈরি করে ওই আয়নগুলোর মধ্যে যেটা নির্দিষ্ট একটা আয়ন থাকে যেটা তোমার উভয় আয়ন থেকে তৈরি হয়। আমি কথাটাকে যদি আবার বলি যে দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে যে আয়নগুলো তৈরি করে তাদের মধ্যে একটা নির্দিষ্ট আয়ন আছে যে আয়নটা উভয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে তৈরি হয়। ফলে এই আয়নটাকে আমরা কি বলি,
তোমার কমন আয়ন আমরা বলতে পারি। এই আয়নটাকে আমরা কি বলতে পারি? কমন আয়ন। কারণ এই আয়নটা উভয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে কি তৈরি, এটা আর এটার মধ্যে কমন কোনটা, এটা, ফলে এটাকে আমরা কমন আয়ন বলতে পারি। এটা হচ্ছে এক। আমরা যদি দ্বিতীয় উদাহরণে যদি যাই, ধরে নাও এটা হচ্ছে মনে করো CH3 COOH, এটা দুর্বল, এই কারণে ঊর্ধ্বমুখী, এটা মাইনাস আর এটা প্লাস। এটা দেখো, এটা H3, এটা COON, এটা দুর্বল, এই কারণে ঊর্ধ্বমুখী দিলাম, আর এটা কি তোমার শক্তিশালী। কোনটা দুর্বল কোনটা শক্তিশালী সেটা এখানে ফোকাস নেই, এখানে ফোকাস কোনটা, আমরা কমন আয়নটা। তুমি দেখো এটা আয়নিত হয়ে জাস্ট CH3 COO- আর Na+ তৈরি করে। তাই দুটো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে একটা নির্দিষ্ট আয়ন উভয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে তৈরি হয়। আমি যদি একদম নরমাল কথা বলি যে এই আয়ন আর এই আয়নগুলোর মধ্যে কমন আয়ন কোনটা, অবশ্যই তোমার এটা। তাহলে এটাকে আমরা কি বলবো? কমন আয়ন। কমন আয়ন। আমি যদি থার্ড কেসের ক্ষেত্রে আমি যদি বলি, এটা হচ্ছে থার্ড কেস, এটা হচ্ছে সিলভার ক্লোরাইড, এটা হচ্ছে সিলভার আয়ন, আর এটা কি তোমার ক্লোরাইড আয়ন, আর এটা আমরা ধরলাম সিলভার ব্রোমাইড। এই দুইটাই হচ্ছে কি তোমার দুর্বল। এখানে টোটাল আয়ন E+ আর এখানে কি ব্রোমাইড আয়ন। তাহলে এই দুটো পদার্থ থেকে আয়ন তৈরি হয়েছে, এই আয়নগুলোর মধ্যে কমন আয়ন কোনটা? সিলভার আয়ন। তাহলে এই আয়নটাকে আমরা কি বলবো? কমন আয়ন। এটা দেখতে, এটাকে আমরা কমন বলবো। দেখো কমন আয়ন সম্পর্কিত কোনো ডাউট আছে কিনা সেটা আমাকে একটু কমেন্টসে একটু জানাও। তারপর আমরা সংজ্ঞা লিখে দেব। আচ্ছা, সুপ্ত আল মাহিয়ান বা মুহিম, তুমি কোনটা বলছো তোমরা, যে আরেকবার একটু বলবেন কোনটা বলছো, কমন আয়ন নাকি তোমার আগের টপিকটা হেনরি ধ্রুবক? হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করো, কোনটা বলছো, হেনরি ধ্রুবক বলছো নাকি কমন আয়নটা? এটা তো বুঝতে পারিনি। হেনরি ধ্রুবকের একক? আচ্ছা সুপ্ত, তুমি একটু কমেন্টস একটু জানো, আমরা এটা সংজ্ঞা লিখে দেব। হ্যাঁ, কমন আয়নের সংজ্ঞাটা কি? দেখো এটা একটু ডিলিট করে আমরা সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি। এটা উপরেটা আমরা একটু ডিলিট করে দিলাম, তারপর এর উপরে আমরা সংজ্ঞাটা লিখলাম। দেখো, দ্রবণে দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে একটি নির্দিষ্ট আয়ন যদি, ওকে ঠিক আছে, আগে টুকুটা দেখাচ্ছি, পদার্থ বিয়োজিত হয়ে একটি নির্দিষ্ট আয়ন যদি উভয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দেখো এই নির্দিষ্ট আয়নটা এটা থেকেও তৈরি হয়েছে, এটা থেকেও তৈরি হয়েছে, নির্দিষ্ট আয়ন যদি উভয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে উৎপন্ন হয়, তাহলে ওই আয়নটিকে ওই দ্রবণের কমন আয়ন বলে। আয়নটিকে ওই দ্রবণের
দ্রবণের কমন আয়ন বা সম আয়ন বলে। এটা হচ্ছে সম আয়ন বলে। এটা উঠাই নাও আগে, তারপর আমরা আগের টপিকে আসছি, সমস্যা নেই, আগের টপিকটা আমি দেখাই দিচ্ছি। এটা আগে একটু উঠাই নাও আজকে। হ্যাঁ দেখো আগের টপিকটা খুবই সহজ একটা টপিক, হয়তো বা তোমরা ওই বুঝতে পারো না। ঠিক আছে, আমি একটু রিপিট করি আগের টপিকটা। এটা হচ্ছে আগের টপিকটা is equal to KSP। তাহলে এটা দেখো K is equal to আমি বলতে পারি SBP। তার মানে এককটা ডিপেন্ড করে, দেখো S এর অনেকগুলো একক। S equal to হতে পারে কি মোল পার লিটার, বা যেটাকে আমরা মোলার বলি। এটা আমরা এর আগের একক লিখছি গ্রাম পার লিটার, আর এটার আগের এককটা বলছি একক নিয়ে। দেখবা দ্রাব্যতা যখন আমি পড়াচ্ছি তখন দেখবা যে তিনটা চিত্রের মাধ্যমে দ্রাব্যতাকে সংকেত করছি। প্রথম চিত্রের মাধ্যমে মোল পার লিটার বা মোলার, দ্বিতীয় চিত্রের মাধ্যমে গ্রাম পার লিটার, তৃতীয় চিত্রের মাধ্যমে কি একক নিয়ে অথবা গ্রাম বাই 100 গ্রাম। আমি কি মোল পার লিটার বা মোলার যদি ধরি, এটা দেখো এটা মোলারের বসানো একক। তাহলে পি মানে কি চাপের একক, চাপের একক আমি ধরে নিলাম এটি, তার মানে কি এস এর একক কি। এখন একটু দেখো আমি যদি এস এর এককটা আমি এটা না ধরে গ্রাম পার লিটার এটা যদি ধরতাম, তাহলে তুমি এখানে গ্রাম পার লিটার বসাও এটার জন্য, বা আমি এটা নিচে লিখলাম এটা কি গ্রাম পার লিটার। আর এটা কি বলতো, এটা এস এর একক গ্রাম পার লিটার, আর এটা কি ভাগ, এই তোমার এখানে ভাগ, আর পি এর এককটা কি তোমার এটিএম। তাহলে এখানে তোমার এককটা কি আসবে গ্রাম লিটার, আর কি আসবে বলতো এটিএম আসবে। এখন একটু দেখো আমি যদি তোমার এটার একক নাই, এটা যদি কনসিডার করি এস এর, তাহলে এটার ক্ষেত্রে হবে কি এস এর একক নাই, তার মানে কিছু নাই 1, আর চাপের এককটা আমরা ধরলাম এটিএম, তাহলে এখানে কি হবে 1। তাহলে মানে কি একটা একক হচ্ছে কি মোলার পার এটিএম, আরেকটা একক কি গ্রাম পার লিটার পার এটিএম, আরেকটা একক কি 1/এটিএম। এটিটা অর্থাৎ এটা যদি বসাও তাহলে এই একক পাবা, এটা যদি বসাও এস এর মানটা এই এককটা পাবা, আর একক নাই যদি বসাও তাহলে 1/এটিএম পাবা। যদি তুমি চাপের একক ভিন্ন ধর না স্যার আমি এটিএম ধরবো না, আমার এটিএম এর প্রতি বহুত অ্যালার্জি আছে স্যার, এটিএম নামটা আমার এই লেটারটা মোটেও ভালো লাগে না, হ্যাঁ এ দিয়ে একটা স্পেশাল নাম ইন্ডিকেট করে এ অনেক ঝামেলা করছে, তাহলে তুমি এটিএম এর জায়গায় মিলিমিটার দিতে পারবা, সেন্টিমিটার দিতে পারবা, হ্যাঁ অনেক তোমার চাপের একক ডাইন পার সেন্টিমিটার স্কয়ার আছে, এগুলো তুমি ইউজ করতে পারবে। ক্লিয়ার? এটা হইছে। দেখো কোনো ডাউট আছে কিনা। ওকে এখন দেখো কমন আয়ন ইফেক্টটা কিভাবে কাজ করে, খুব মোস্ট ইম্পর্টেন্ট ইফেক্ট। হ্যাঁ এটা হচ্ছে দ্রাব্যতার উপর, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, এটাই দ্রাব্যতার উপর লাস্ট প্যারামিটার। দ্রাব্যতার উপর সম আয়নের প্রভাব খুবই ইম্পর্টেন্ট, আসে এক্সামে, কোনো মিস নাই, আর বাচ্চারা ভুল করে বেশি। দ্রাব্যতার উপর সম আয়নের কি তোমার প্রভাব।
এটা তোমার সমাধানের প্রুফ। একটু বোঝার ট্রাই করবা। এখানে মনে করো একটা দ্রবণ আছে তড়িৎ বিশিষ্ট পদার্থ, এটা CH3COON, বোঝার ট্রাই করবা ভালোভাবে। এটা শক্তিশালী, এটা শক্তিশালী। তাহলে শক্তিশালী হলে এটা সম্পূর্ণ বিয়োজিত হয়, এটা কি হয় সম্পূর্ণ তোমার বিয়োজিত, এটা সম্পূর্ণ বিয়োজিত, এটা সম্পূর্ণ বিয়োজিত হয় জাস্ট এই আয়নটা তৈরি হয় CH3COO- আর Na+ আয়নটা তৈরি হয়। তুমি দেখো সম্পূর্ণ বিয়োজিত হওয়া মানে কি, এটা যদি 50টা থাকে 50টাই ভেঙে যাবে, এটা যদি 50টা থাকে তাহলে 50টা ভেঙে গিয়ে 50টা এই আয়ন তৈরি করে 50টা Na+ আয়ন তোমার কি তৈরি হবে, এটা হচ্ছে সম্পূর্ণ বিয়োজিত। এখন দেখো এখানে আরেকটা দ্রবণ আছে, এখানে আরেকটা দ্রবণ আছে মনে করো সেটা হচ্ছে CH3COOH। এটা খুব দুর্বল, এটা খুব কম পরিমাণ বিয়োজিত হয়, এটা আংশিক বিয়োজিত, আংশিক মানে কি খুব কম, এটা কি তোমার আংশিক কি তোমার বিয়োজিত, এটা কি CH3COO- আর এটা কি তোমার H+, এটা হচ্ছে তোমার H+। আংশিক মানে হচ্ছে তোমার এখানে যদি 50টা থাকে হয়তো বা একটা বিয়োজিত হচ্ছে, ঠিক আছে, একটা বিয়োজিত হচ্ছে বাকিগুলো অবিয়োজিত অবস্থায় আছে, তাহলে এটা কি সম্পূর্ণ, এটা আর এটা, এটা একটা দ্রবণ এটা একটা দ্রবণ, দুটো দ্রবণের মধ্যে কিন্তু কমন আয়ন আছে, কোন আয়নটা CH3COO। আমি যদি মনে করো 1 নং পাত্রের এই দ্রবণটাকে আমি যদি 2 নং পাত্রের দ্রবণের মধ্যে অ্যাড করি, এটা যেহেতু শক্তিশালী দ্রবণে বিয়োজিত অবস্থায় আছে, তার মানে বিয়োজিত অবস্থায় এই পদার্থ আর এই পদার্থ নাই, এই পদার্থটা দ্রবণে কোন অবস্থায় আছে আয়নিত ফর্মে, এই পদার্থের আয়নিত ফর্ম কোনটা CH3COO-। এটা খুব ভালো মতো বোঝার ট্রাই করবা, এবং কোন আয়নটা এখানে আসবে Na+ আয়ন এখানে তোমার চলে আসবে। তুমি দেখো এটা যেহেতু দুর্বল পদার্থ, এটা আংশিকভাবে বিয়োজিত হয়, এটা সামনের দিকে বিক্রিয়া ঘটে পিছনের দিকে বিক্রিয়া ঘটে, এই বিক্রিয়াটা কি থাকে বলতো সাম্য অবস্থা থাকে। এখন আমি যদি তোমাকে এখানে একটু লিখি, একটু এটাকে একটু ডিলিট করে দিই আমার একটু বোঝানোর জন্য, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া আর এটা কি তোমার পশ্চাৎমুখী বিক্রিয়া। আমি যদি মনে করো এই পাত্রের 1 নং পাত্রের দ্রবণটাকে যখন 2 নং পাত্রের দ্রবণে যখন আনবো, তুমি দেখো আমি যখন আনবো না, একটু 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 বোঝার ট্রাই করো, একটু সেন্স দাও এদিকে। আমি যখন শুধু এই পাত্রে থাকবে এই পদার্থটা খুব কম পরিমাণ ভাঙে, দেখা গেছে এটা ভাঙে মনে করো ধরে নিলাম আমি 2টা ভাঙে, এই অ্যাসিডটা ভাঙে কয়টা ধরে নিলাম কয়টা 2টা। আমি যখন এই দ্রবণটাকে যখন আমি এই 2 নং পাত্রের দ্রবণে আমি যখন নিয়ে আসব, তখন দেখবা যে এই পাত্রে তোমার দেখো এই CH3COO- যে পরিমাণ আছে, এই পাত্রে দ্রবণ যদি অ্যাড করি CH3COO- এর পরিমাণটা কি আগের মতো থাকবে নাকি বেড়ে যাবে? বেড়ে যাবে। আগে তোমার যেরকম ছিল বোঝার ট্রাই করো, আগে তোমার যেরকম ছিল এই পাত্রে দ্রবণ যদি আমি যোগ করি তাহলে CH3COO- এর পরিমাণটা তোমার কি হবে? বেড়ে যাবে। তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থাও কি হবে? চেঞ্জ হয়ে যাবে, এই বিক্রিয়ার সাম্যাবস্থা ওভাবে থাকবে না। যেহেতু 1 নং পাত্রের দ্রবণ 2 নং পাত্রে আমি যোগ করে এই কমন আয়নের পরিমাণটা এখান থেকে আসতেছে কি CH3COO- আর Na+, এই বিক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে কে? CH3COO- আর কে H+, এখান থেকে সাপ্লাই দিতে আসে কে? CH3COO- আর Na+, এর কোনো কাজ নাই, এখানে কি CH3COO- কি এই বিক্রিয়াটার উপর প্রভাব বিস্তার করে। এই 1 নং পাত্রের দ্রবণ যখন আমরা 2 নং পাত্রে আমরা যোগ করি তখন এই CH3COO- এর কি হয় বলতো? পরিমাণটা বেড়ে যায়, তার ঘনমাত্রাটা কি হয় বলতো? বেড়ে যায়। আর ঘনমাত্রা যদি বেড়ে যায় তখন এই বিক্রিয়ার সাম্যাবস্থা কি হয় বলতো? চেঞ্জ হয়ে যায়। তখন ওই বিক্রিয়াটা ওইদিকে ডাইভার্ট হবে যেদিকে গেলে CH3COO- এর পরিমাণটা কি হবে বলতো? কম পাওয়া যাবে। এটা যদি অ্যাড করি CH3COO- এর পরিমাণটা কি হয় বলতো? বেড়ে যায়। তখন বিক্রিয়াটা ওইদিকে ডাইভার্ট হবে যেদিকে গেলে CH3COO- এর পরিমাণটা আমরা কি পাবো? কম পাবো। আমি যদি বিক্রিয়াটা সামনে কনসিডার করি,
তাহলে কি হয়, এটা ভেঙে আরো CH3C ডাবল মাইনাস কি হচ্ছে বলতো তৈরি হচ্ছে। আর আমি যদি বিক্রিয়াটাকে যদি পিছনের দিকে কনসিডার করি তাহলে কি হচ্ছে, CH3C ডাবল মাইনাস আর H প্লাস এখানে যুক্ত হয়ে তোমার কি তৈরি করতেছে বলতো CH3C ডাবল H। আমি যদি বিক্রিয়াটাকে সামনে কনসিডার করি আরো CH3C ডাবল মাইনাস তৈরি হয়, আর বিক্রিয়াটা যদি পিছনের দিকে যায় তখন CH3C ডাবল মাইনাস H প্লাস এর সাথে যুক্ত হয়ে অবিয়োজিত CH3C ডাবল H কি করবে বলতো তৈরি করবে। তো বিক্রিয়ার সামনে গেলে এই আয়ন বাড়ে, আর বিক্রিয়ার পিছনে গেলে কি হবে, এই আয়নটা কি বাড়ে না, এই আয়নের পরিমাণটা কি হবে কমে যাবে। তখন CH3C ডাবল মাইনাসটা H প্লাস এর সাথে যুক্ত হয় কনভার্ট হয়ে CH3C ডাবল H তৈরি হবে। অর্থাৎ বিক্রিয়াটা কোন দিকে যাবে, বিপরীত দিকে। বিক্রিয়াটা কোন দিকে যাবে, বিক্রিয়া বিপরীত দিকে যাওয়া মানে কি, ইথানয়িক অ্যাসিড তৈরি হওয়া। ইথানয়িক অ্যাসিড তৈরি হওয়া মানে কি, ইথানয়িক অ্যাসিডের উৎপন্নের মাত্রা বেড়ে যাওয়া। উৎপন্নের মাত্রা বেড়ে যাওয়া মানে কি, এর ভাঙার মাত্রা কি বলতো কমে যাওয়া। এর যত বেশি বিক্রিয়াটা পিছনের দিকে যাবে তত তোমার কি সামনের দিকে তত কম যাবে। এর সামনের দিকে বিক্রিয়াটা যত কম যাবে এই পদার্থটা তত কম পরিমাণ ভাঙবে, আর এটা যত কম পরিমাণ ভাঙবে এটা দ্রাবকতাও কি তত কম হবে। তাহলে জিনিসটাকে আমি যদি একটু আবার রিভিউ করি তাহলে আমি কি বলতে পারি, এখানে একটা শক্তিশালী পদার্থ আছে যেটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, এখানে একটা দুর্বল পদার্থ আছে যে খুব কম পরিমাণ বিয়োজিত। এই শক্তিশালী দ্রবণটাকে আমি যখন তোমার কি হয় এই 2 নং পাত্রের মধ্যে অ্যাড করব তখন এই পাত্রে CH3C ডাবল মাইনাস এর পরিমাণটা কি হয় বেড়ে যায়। এই বিক্রিয়াটা তোমার সামনে গেলে এটা যে এই সামনে গেলে বিক্রিয়াটা কি হয়, CH3C ডাবল H টা কি হয় বিয়োজিত হয়, আর বিক্রিয়া যদি পিছনের দিকে যায় তখন CH3C ডাবল H কি তৈরি হয়। CH3C ডাবল H যত বেশি তৈরি হবে এই পদার্থটা, তার মানে হচ্ছে এই পদার্থটা তত কম পরিমাণ ভাঙবে, এই পদার্থের বিয়োজন মাত্রা তত কি হবে, তত বেশি কি হবে কমে যাবে, এই পদার্থের দ্রাব্যতা তত কি হবে কমে যাবে। আমি যখন 1 নং পাত্রের দ্রবণটাকে যখন 2 নং পাত্রে অ্যাড করব তখন কমন আয়নের পরিমাণ তোমার কি হবে বেড়ে যাবে, আর বেড়ে যাওয়ার কারণে বিক্রিয়ার সাম্য অবস্থা চেঞ্জ হবে। লাস্ট আচরণ নীতি অনুযায়ী বিক্রিয়াটা কোন দিকে যাবে, যেদিকে কমন আয়নের পরিমাণটা কি হয় কম, সামনে গেলে এই আয়নটা আরো বেশি তৈরি হয়, এই কারণে বিক্রিয়াটা পিছনের দিকে যাবে। বিক্রিয়াটা যত বেশি পিছনের দিকে যাবে বিক্রিয়াটা সামনের দিকে যাওয়ার মাত্রা তত কমে যাবে, সামনের দিকের মাত্রা যত কমে যাবে এই পদার্থের ভাঙার মাত্রা কি আগের তুলনায় আরো বেশি কি হবে কমে যাবে, আর আগের তুলনায় কমে যাওয়া মানে কি এর দ্রাব্যতা। অর্থাৎ এই পদার্থটা পাত্রে যখন থাকে তখন তার দ্রাব্যতা যতটুকু তার ভাঙার মাত্রা যতটুকু, কিন্তু এই পাত্রে দ্রবণ অ্যাড করলে বিক্রিয়াটা পিছনের দিকে ডাইভার্ট হওয়ার কারণে তার ভাঙার মাত্রাটা আরো বেশি কি হয় বলতো কমে যায়, অর্থাৎ দ্রাব্যতাটা কি হয় তোমার কমে যায়। এই প্রভাবটাকে এই সম আয়নের প্রভাবে এটা যে দ্রাব্যতা আগের তুলনায় যে কমে যাচ্ছে এটা কি আমরা কি বলি সম আয়ন প্রভাব বা কমন আয়ন, এটাকে আমরা ইফেক্ট বলি। দেখো আমার কথাগুলো বুঝছো কিনা। ওকে,
একটু দেখো, আমি যদি তোমাকে বলি এই পদার্থটা বিয়োজিত হচ্ছে, বিয়োজিত মানে ভেঙে যাওয়া, ভেঙে যাওয়া মানে তার দ্রাব্যতা বেড়ে যাওয়া। এটা শক্তিশালী, এই কারণে এই পদার্থটা বিয়োজিত কি হচ্ছে, তোমার বেশি হচ্ছে। এই পদার্থটা বিয়োজিত কি তোমার বেশি হচ্ছে। এটা দুর্বল, একটু কম পরিমাণ বিয়োজিত হয়। যখন এই একা পাত্র দখল করে থাকে তখন এটা খুব কম পরিমাণ কি হয়, তোমার বিয়োজিত হয়। আমরা কি করব, এই দ্রবণের সাথে আমরা 1 নং পাত্রের দ্রবণটা যোগ করব। এটা যেহেতু বিয়োজিত অবস্থায় থাকে সেজন্য এখানে ঋণাত্মক আয়ন কি, এটা আসলে কোন ফরম্যাটে থাকে বলতো, আয়ন ফর্মে থাকে। আমি এই দ্রবণ যোগ করা মানে কি, এই আয়ন আর এই সোডিয়াম আয়ন এখানে কি করা, যোগ করা। সবসময় মনে করবা এই পদার্থটা সামনে যাওয়া মানে কি, CH3COOH ভেঙে এই আয়নগুলো তৈরি হয়। ভেঙে যাওয়া মানে কি, বিয়োজিত হওয়া, বিয়োজিত হওয়া মানে কি তার দ্রাব্যতা। বিক্রিয়া পিছনে যাওয়া মানে কি, তোমার কি এই আয়ন আর এই আয়ন যুক্ত হয়ে এই যৌগটা তৈরি হচ্ছে। যৌগটা তৈরি হওয়া মানে কি, যৌগটার বিয়োজন মাত্রা কি হচ্ছে বলতো, কমে যাচ্ছে। যৌগটা তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে। উৎপন্নের মাত্রা যদি বেড়ে যায় তাহলে আমরা বলতে পারি ভাঙার মাত্রা এখানে কি হবে, কমে যাবে। পিছনের দিকে বিক্রিয়া যত বেশি ডাইভার্ট হবে, পিছনের দিকে বিক্রিয়াটা যত বেশি এদিকে যাবে, তত বেশি সামনের দিকের বিক্রিয়াটা তোমার কমে যাবে। এটাই হচ্ছে দুটো বিক্রিয়া যখন একই টাইমে চলে তখন একটা বিক্রিয়া যত বেশি গতিতে চলে অন্য বিক্রিয়াটা তত ধীরে ধীরে কি হয় বলতো, চলে। আমরা যখন এই পাত্রের মধ্যে আমরা যখন তোমার এই দ্রবণটা অ্যাড করব তখন এই ঋণাত্মক আয়ন এখানে একটা নির্দিষ্ট, মনে করো 5টা আছে ঋণাত্মক আয়ন, আমি ধরে নিই এটার মধ্যে মনে করো আমি ধরে নিলাম 2টা ঋণাত্মক আয়ন আছে। আমি যখন এই দ্রবণের মধ্যে আরো এই পাত্রের দ্রবণ যোগ করব তার মানে দ্রবণের সাথে কি আসবে, এই ঋণাত্মক আয়ন আর সোডিয়াম আয়ন। তাই আগে এটা যখন একা ছিল পাত্রে তখন এই ঋণাত্মক আয়নের পরিমাণ ছিল কয়টা, 2টা। যখন তোমার এই দ্রবণে যখন চলে আসবে এই আয়নটা তখন এই আয়নের পরিমাণ কি আর 2টা থাকবে নাকি বেড়ে যাবে, বেড়ে যাবে। এই আয়নের পরিমাণ যখন বেড়ে যাবে তখন এই বিক্রিয়ার সাম্য অবস্থা কি হবে, চেঞ্জ হবে। বিক্রিয়ার সাম্য অবস্থা ওই দিকে ডাইভার্ট হবে। লাসেটের নীতি অনুযায়ী তুমি যদি 19 এ পড়ে থাকো, যেদিকে গেলে কি হবে, এই ঋণাত্মক আয়নের পরিমাণটা কমে যায়, নিউট্রালাইজড হয়, প্রশমিত হয়। বিক্রিয়া যদি সামনে যায় আরো বেশি কি হয়, এটা ভেঙে আরো বেশি ঋণাত্মক আয়ন তৈরি হয়। কারণ এটার পরিমাণটা এই পাত্রে এটা যোগ করার কারণে ঋণাত্মক আয়নের পরিমাণটা তোমার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আর বেড়ে যাওয়ার কারণে কি হবে, বিক্রিয়া ওই দিকে ডাইভার্ট হবে যেদিকে ঋণাত্মক আয়নের পরিমাণটা তোমার কি হয়, কমে যায়। বিক্রিয়ার সামনে গেলে ঋণাত্মক আয়নের পরিমাণ বেড়ে যায়, তাহলে বিক্রিয়াটা তাহলে কোথায় যাবে বলতো, পিছনে যাবে। পিছনের দিকে গেলে দেখো এই ঋণাত্মক আয়ন আর H+ আয়ন যুক্ত হয়ে তৈরি হয়ে যাচ্ছে কোনটা, এটা। বিক্রিয়া পিছনে যাওয়া মানে কি, এই ঋণাত্মক আয়নটা কনভার্ট হয়ে কি হয়ে যাচ্ছে বলতো, CH3COOH। এই ঋণাত্মক আয়নটা কনভার্ট হয়ে যাচ্ছে কি CH3COOH, অর্থাৎ পাত্র থেকে তখন ঋণাত্মক আয়নটা কি হবে, কমে যাবে। এই কারণে এই বিক্রিয়াটা কি হয়, পিছনের দিকে কি হয় বলতো, আস্তে আস্তে ডাইভার্ট হয়। আর বিক্রিয়াটা পিছনের দিকে ডাইভার্ট হওয়া মানে কি, সামনের দিকে বিক্রিয়া কি কমে যাওয়া। এই বিক্রিয়াটা পিছনের দিকে ডাইভার্ট হওয়া মানে কি, এই অ্যাসিডটা অনেক বেশি কি হওয়া, তৈরি হওয়া। এই অ্যাসিডটা তৈরি হওয়া মানে কি বলতো, এই অ্যাসিডের ভাঙার মাত্রাটা কি হওয়া বলতো, কমে যাওয়া। তোমাকে যদি বলে এই ছেলেটা অনেক ভালো বা এই মেয়েটা অনেক ভালো, এখানে আলাদাভাবে বলার দরকার নাই যে এ কতটুকু খারাপ আছে, তাহলে বোঝা যায় যে এর মধ্যে খারাপের মাত্রাটা কম আছে। এখানে কি হয়, এটা ভাঙে একই সাথে তৈরি। আমি যদি বলি এটা অনেক বেশি তৈরি হয় তাহলে আলাদাভাবে দরকার নাই যে এটা খুব কম পরিমাণ ভাঙে, এটা এমনিতেই বোঝা যায়। তাই এটা যদি পিছনের দিকে বিক্রিয়া যদি বেশি ভাবে ডাইভার্ট হয় তাহলে সামনের দিকে বিক্রিয়াটার গতির রেটটা কি তোমার সেই অনুযায়ী কি হয় বলতো, কমে যায়। পিছনের বিক্রিয়ার মাধ্যমে এটা যদি বেশি মাত্রায় তৈরি হয় তাহলে এটার কি তোমার কি বলতো, ভাঙার মাত্রাটা তত বেশি তোমার কি হয়, কমে যায়। এটার ভাঙার মাত্রাটা কি হয় বলতো, কমে যায়। আর এর ভাঙার মাত্রা কমে যাওয়া মানে কি বলতো, ভাঙার মাত্রা কমে যাওয়া মানে কি, বিয়োজিত হওয়ার মাত্রা কমে যাওয়া। আর বিয়োজিত হওয়ার মাত্রা কমে যাওয়া মানে কি, দ্রাব্যতা কমে যাওয়া। বিক্রিয়া যত বেশি সামনে যাবে তত বেশি বিয়োজিত হবে, আর বিক্রিয়া যত বেশি তোমার পিছনের দিকে যাবে তত এটা কম পরিমাণ কি হবে বলতো, ভাঙবে। তার মেইন ফ্যাক্টর হচ্ছে কি, এই আয়নটা এখানে আসার কারণে, এই আয়নটা কোনটা, CC-COO আয়ন। এই আয়নটার প্রভাবে বিক্রিয়াটা পিছনের দিকে ডাইভার্ট হয়, আর পিছনের দিকে ডাইভার্ট হওয়ার কারণে বিক্রিয়া সামনের দিকে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা কি হয়, কমে যায়। আর কমে যাওয়ার কারণে এই যৌগটা তোমার কি বিয়োজন মাত্রা কমে যায়, আর বিয়োজন মাত্রা কমে যাওয়ার কারণে তোমার কি হয়, এটা দ্রাব্যতা কমে যায়। কার আয়নের কারণে, কমন আয়নের কারণে। কমন আয়নের কারণে এই দুর্বল এই পদার্থের যে বিয়োজন মাত্রা যে আগের চেয়ে কমে যাচ্ছে, দ্রাব্যতা যে কমে যাচ্ছে, এটা কি আমরা কি বলি, সমান করব। তার মানে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে একটা শক্তিশালী পদার্থের দ্রবণ যদি আমরা যোগ করি তখন দেখা যায় এই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কি হয় বলতো,
তোমার দ্রাব্যতাটা সে যখন একা ছিল, যেরকম দ্রাব্যতা ছিল, যে পরিমাণ ভাঙতো, তার দ্রাব্যতা আগের তুলনায় আরো বেশি পরিমাণ কি হবে, কমে যাবে। এটা কি বলা হয়, সময়ের প্রভাবে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রাব্যতাটা যে কমে যায়, এই কমে যাওয়াটাকে আমরা কি বলি বলতো, সম আয়ন প্রভাব বলি। দেখো তুমি বুঝছো কিনা। দেখো দেখো কারো কোনো ডাউট থাকলে, এটা এক্সামে আসে, কোনো ডাউট থেকে যাবে না। হ্যাঁ, তোমরা বুঝছো কিনা কমেন্টস একটু জানাও। হ্যাঁ, ওকে। অ্যাডিশন, এখন তোমাকে একটা কোশ্চেন করা হবে, ব্যাপারটা একটু বোঝার ট্রাই করবো। আমাদের এখানে এই দ্রবণটাকে এই দ্রবণে মিশিয়েছে, ফলে এই পদার্থের দ্রাব্যতা হ্রাস পেয়েছে। আমরা যদি এই 2 নং পাত্রের দ্রবণটাকে যদি 1 নং পাত্রের দ্রবণে যদি ডুবাই, তাহলে এই শক্তিশালী পদার্থের দ্রাব্যতা হ্রাস পাবে কিনা, কথা বোঝার ট্রাই করবো। 1 নং পাত্রের দ্রবণটাকে 2 নং পাত্রের দ্রবণে মিশিয়েছি, ফলে এটা দ্রাব্যতা হ্রাস পেয়েছে। এখন আমরা করব 2 নং পাত্রের দ্রবণটাকে 1 নং পাত্রে আমি দিয়ে মিশাবো, তাহলে এটা দ্রাব্যতাটা হ্রাস পাবে কিনা, একটু কমেন্টস একটু জানাও তো। বলো 1 নং পাত্রের তোমার দ্রাব্যতা হ্রাস পাবে কিনা বা বৃদ্ধি পাবে, কোনটা হবে, হ্রাস পাবে কিনা, কমে যাবে কিনা। ওকে, অ্যাটেনশন সবাই একটু দেখো, এখানে একটু দেখো, এখানে আমরা 2 নং পাত্রের দ্রবণটাকে 1 নং পাত্রে যোগ করি। তুমি একটু বোঝার ট্রাই করো, এই দ্রবণটাকে এখানে যদি আমি যোগ করি, তাহলে এই দ্রবণে কি আছে, C3C ডাবল মাইনাস, বোঝার ট্রাই করবা কিন্তু, C3C ডাবল মাইনাস আর H প্লাস এখানে আমি যোগ করছি, ফলে এটা কি হবে বলতো, এই আয়নটার পরিমাণ কি হবে, বেড়ে যাবে। বেড়ে গেলে বিক্রিয়াটা কি হবে বলতো, বিপরীত দিকে ডাইভার্ট হবে। এর দ্রাব্যতা তোমার কি হবে, হ্রাস পাবে। এর দ্রাব্যতা কি হবে বলতো, হ্রাস পাবে। দ্রাব্যতা হ্রাস পাবে। এখন দেখো, এখানে যোগ করলে এটা দ্রাব্যতা হ্রাস পাবে, এটা যোগ করলে এটারও দ্রাব্যতা হ্রাস পাবে, দ্রাব্যতা হ্রাস। আইডি বুঝতে চাই। এখন কোশ্চেন হচ্ছে, তুমি বলবা এই দ্রবণটা এখানে যোগ করলে এর দ্রাব্যতা যে পরিমাণ হ্রাস করতে পারবে, এই দ্রবণটা যদি এখানে আমি যোগ করি, তাহলে শেষ এই পদার্থের দ্রাব্যতা সেই পরিমাণ হ্রাস করতে পারবে না। কথা একটু বোঝার ট্রাই করবো। আমি এই দ্রবণটা এখানে আমি যোগ করব, কমনায়ন বাড়বে, কমনায়ন বাড়লে এই বিক্রিয়াটা তখন আবার পিছনের দিকে ডাইভার্ট হয়ে যাবে, তখন এটা দ্রাব্যতা কি হবে, হ্রাস পাবে। কারণ এই পদার্থ যোগ করলে এর দ্রাব্যতা হ্রাস পায়, এই দ্রবণটা যোগ করলে এর দ্রাব্যতা হ্রাস পায়। এখন কোশ্চেন হচ্ছে, এই দ্রবণটা এখানে যোগ করলে এর দ্রাব্যতাটা যতটুকু হ্রাস করতে পারে, এর দ্রাব্যতার উপর যতটুকু প্রভাব বিস্তার করতে পারে, এই দ্রবণটা এখানে যোগ করলে এর দ্রাব্যতার উপর কি সেই রকম প্রভাব বিস্তার করতে পারে কিনা, এটা একটু কমেন্টসে জানাও দেখি।
ওকে জিয়া, তোমার অ্যানসার সঠিক হইছে। এটার উপর বেস করে আমরা অ্যানসার দেব। একটু আগে একটু দেখো কেন হবে, এর লজিকটাই বলে। হয়তো তোমরা টাইপিং করতে পারতেছো না, এই কারণে হয়তো তোমরা লিখতে পারতেছো না। জিয়া যেটা বলছে সেটা রাইট। তুমি একটু দেখো, এটা শক্তিশালী, বোঝা ট্রাই করবা। এটা 50টা যদি থাকে তাহলে এটা 50টা ভাঙবে, এটাও 50টা দিবে, ফলে এখানে 50টা আয়ন এখানে চলে যাবে, টোটাল 50টা আয়ন চলে যাবে। তাহলে এই আয়নের টোটাল পরিমাণ হয়ে যাবে কত? 52টা। একটা আগে ছিল কয়টা? দুইটা, আসতেছে কয়টা? 50টা। টোটাল হচ্ছে কয়টা বলতো? 52টা। তাহলে এটার পরিমাণ বেড়ে যাচ্ছে কয়টা? টোটাল 50টা পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে এই আয়নের পরিমাণ যদি বেড়ে যায়, বিপরীত দিকে বিক্রিয়ার রেট তত বেশি কি হবে বলতো? বেড়ে যাবে। আর পিছনের দিকে বিক্রিয়ার রেট যত বেড়ে যাবে তত এটার ভাঙার মাত্রা তত বেশি কমে যাবে, এই পদার্থের দ্রাব্যতা তত কি হবে বলতো? তোমার হ্রাস পাবে। আমি যদি এই দ্রবণটা যদি এখানে অ্যাড করি, এখানে টোটাল হয় কত? 50 প্লাস 2, আগে বোঝার ট্রাই করো। টোটাল হয় কত? 52। এই দ্রবণটা যদি এখানে অ্যাড করি তাহলে এখানে টোটাল হয় কত? 50 আগে ছিল, এখানে আমি অ্যাড করছি কয়টা? দুইটা, তাহলে টোটাল হইছে কত? 52। কিন্তু এখানে তোমার কি বাড়ছে কয়টা? দুইটা। আর এখানে বাড়তেছে কয়টা বলতো? 50টা আয়ন। 50টা আয়নের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে বিক্রিয়ার সাম্যাবস্থা চেঞ্জ করার জন্য বিক্রিয়াটা পিছনের দিকে যে গতিতে তোমার যাবে, এখানে কিন্তু বাড়ছে কয়টা? মাত্র দুইটা। এখানেও 52টা, এখানেও 52টা, বাট এখানে বাড়ছে কয়টা আয়ন বলতো? দুইটা। এই কারণে এখানকার পিছনের দিকে বিক্রিয়ার রেটটা একটু কম হবে, আর এখানে পিছনের দিকে বিক্রিয়ার রেটটা অনেক বেশি হবে। পিছনের দিকে বিক্রিয়ার রেট বেশি হওয়া মানে কি? এই যৌগের দ্রাব্যতা কি হবে বলতো? তোমার কমে যাবে। এই যৌগটা তোমার পিছনের দিকে বিক্রিয়ার রেট বেশি হওয়া মানে কি? এই যৌগটা কি খুব বেশি পরিমাণ তোমার কি হবে? উৎপন্ন হবে। ভাঙার মাত্রা কি হবে বলতো? তোমার অনেক বেশি কমে যাবে। বাট এখানে তোমার এটা যদি যোগ করি, এটা খুব কম পরিমাণ আয়ন বেড়ে গেছে, বিক্রিয়াটা পিছনের দিকে খুব কম পরিমাণ যাবে। এই আয়নটা খুব কম, এটা খুব কম পরিমাণ কি হবে? উৎপন্ন হবে। তার মানে তার ভাঙার মাত্রার উপর প্রভাব বিস্তার করতে পারবে খুবই কম। পিছনের দিকে বিক্রিয়াটা তোমার কি, এই বিক্রিয়াটা পিছনের দিকে যাবে, এটা খুব কম পরিমাণ ডাইভার্ট হবে। কম পরিমাণ ডাইভার্ট হলে কি হবে? এটা উৎপন্ন হবে খুবই কম পরিমাণ। আর কম পরিমাণ যদি হয় তাহলে এটার ভাঙার মাত্রার উপর সেভাবে কি করতে পারবে না বলতো? প্রভাব বিস্তার করতে পারে না। অর্থাৎ শক্তিশালীটা দুর্বলের উপর যেভাবে প্রভাব বিস্তার করতে পারে, দুর্বলটা শক্তিশালীর উপর সেভাবে প্রভাব বিস্তার করতে পারে না। আসলে কমন আয়ন ইফেক্টটা আসলে কি করে? শক্তিশালীটাও যেমন দুর্বলের উপর কাজ করে, দুর্বলটাও শক্তিশালীর উপর কি করতে পারে? কাজ করতে। শক্তিশালী যেমন দুর্বলের কি করে? দ্রাব্যতা কমাতে পারে, দুর্বলও শক্তিশালীর কি করতে পারে? দ্রাব্যতা কমাতে পারে। বাট শক্তিশালী দুর্বলের দ্রাব্যতা যে পরিমাণ কমায়, দুর্বলটা শক্তিশালীর দ্রাব্যতা সেই পরিমাণ কি করতে পারে না? কমাতে পারে না। আমরা সমআয়ন প্রভাব বলতে বুঝাই শক্তিশালী পদার্থটা দুর্বল পদার্থের কি করে বলতো? দ্রাব্যতা হ্রাস করে। এই ইফেক্টটাকে আমরা বলি কি? কমন আয়ন। কিন্তু দুর্বল যে শক্তিশালীটা করে সেটা খুবই সামান্য পরিমাণ, ওটাকে আমরা কমন আয়ন ইফেক্ট বলি না। দুটো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যদি একত্রে মিশানো হয় তাহলে শক্তিশালী পদার্থটা দুর্বল পদার্থের যে তোমার দ্রাব্যতা যে হ্রাস করে ওটাকে আমরা কমন আয়ন বলি। বাট দুর্বলটা যে শক্তিশালীকে কমায় সেটা তোমার দ্রাব্যতা হ্রাসের মাত্রাটা কি? খুবই কম। এই কারণে ওটাকে কমন আয়ন ইফেক্ট বলে না। শক্তিশালীটা যে দুর্বল পদার্থের উপর দ্রাব্যতা হ্রাস করে ওটাকে আমরা কমন আয়ন ইফেক্ট বলি। দেখো আমার কথাগুলো বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও। হ্যাঁ, তোমার কমেন্টস করতে হবে তুমি বুঝছো কিনা, তাহলে পুরো আগানো যাবে না। হ্যাঁ, আসমানিকা 1 নম্বর, এটা আমরা পড়ে আসতেছি। আমি বুঝছো কিনা এটা আগে একটু জানো। ভাই কমেন্টস করতে হবে তো, নাহলে পড়া কিভাবে আগাবো? যদি বুঝো তাও বলতে হবে, যদি না বুঝো তাও বলতে হবে তোমাকে।
তোমার বেসিক থাকতে হবে, বেসিক না থাকলে ভাষা অবশ্যই যাবে। তোমরা কি লাইভে আসো? তোমার কথাগুলো বুঝতেছো না কেন? কমেন্টস না করলে তোমাকে পড়াবো কিভাবে? হ্যাঁ, আগে এটা তোমার তোমার সবাই আমি বলি যে অবশ্যই তুমি আগের পড়াগুলো পড়ে আসবে, সবাই আপডেটেড হয়ে থাকবে, তা নাহলে একটা পড়া উভয় বুঝানো যায় না। হ্যাঁ, তোমাকে আমি দ্রাব্যতা বলছি ভেঙে যাওয়া, বিক্রিয়া যদি সামনে যায় তাহলে বিক্রিয়াটা কি হয় বলতো, এই পদার্থটা ভেঙে যায়, এই পদার্থটা তখন বিয়োজিত হয়। এটা যদি সামনে যায়, এর যদি পিছনে যায় তার মানে এই পদার্থ তৈরি হয়, তার ভাঙার মাত্রাটা কি হয়, কম। আমি যদি এই দ্রবণটাকে যদি এখানে যোগ করি, এটা শক্তিশালী, এটা 50টা থাকে, 50টা এখানে, তাহলে এখানে কি হবে, এই দ্রবণটা যদি যোগ করি, এখানে আগে ছিল কয়টা, দুইটা, আমি যদি 50টা যদি যোগ করি, এখানে হয়ে যাবে কয়টা, 52টা। এই ইথানয়েড আয়নের পরিমাণটা কি হচ্ছে বলতো, অনেক বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে, ছিল 2 হয়ে যাচ্ছে কত, 52, 50টা আয়ন আসছে। এই কারণে বিক্রিয়ার রেটটা কি হবে বলতো, এই আয়নের ঘনমাত্রা প্রশমিত করার জন্য বিক্রিয়াটা পিছনের দিকে বেশি যাবে। বিক্রিয়াটা পিছনের দিকে যাওয়া মানে হচ্ছে কি, এই পদার্থ উৎপন্ন হয়, এর ভাগার মাত্রা কমে যাবে। এটার ক্ষেত্রে কি হবে, আমি যদি এই দ্রবণটাকে যদি এখানে আমি যোগ করি, এর ছিল 50টা, বাট এই দ্রবণটাকে আমি যোগ করলে এখানে আসতেছে কয়টা বলতো, দুইটা। এই দ্রবণটাকে যদি আমি এখানে যোগ করি, এর ছিল কয়টা, 50টা, এখান থেকে আসতেছে কয়টা বলতো, তোমার দুইটা, তাই টোটাল হবে কয়টা বলতো, 52। আর এখানে ছিল দুইটা, এভাবে বুঝতে হবে, এখানে ছিল দুইটা, আসতেছে কয়টা, 50টা, এখানে 52 আর এই 52 এর মধ্যে পার্থক্য আছে, ওর ছিল কত, 2, এই দ্রবণটা যোগ করার কারণে আসছে কত, 50টা, তার মানে এই আয়নের ঘনমাত্রা যে পরিমাণ বাড়ছে, এখানে ছিল কত, 50, এখানে যোগ করছি কত, দুইটা, এই আয়নের ঘনমাত্রা কিন্তু সেভাবে বাড়ে না। এই আয়নের ঘনমাত্রা যদি বেশি পরিমাণ বাড়ে, বিক্রিয়াটা তত বেশি বিপরীত দিকে যাবে, বিক্রিয়াটা যত বেশি বিপরীত দিকে যাবে, এই পদার্থের দ্রাব্যতা তত বেশি কি হবে, কমে যাবে। এই দ্রবণটা আমি যদি এখানে যোগ করি, এর ঘনমাত্রা বাড়ে, বাট এটার মতো বাড়ে না, এই জন্য বিক্রিয়াটা তত পিছনের দিকে যায় না। আর পিছনের দিকে যদি না যায়, এই পদার্থের দ্রাব্যতাও কি তত বেশি পরিমাণ এটার মতো কি হয় না, হ্রাস পায়। এটা যদি যোগ করি, এখানে দ্রাব্যতার হ্রাস পায়, এটা যদি এখানে যোগ করি, তারও দ্রাব্যতা হ্রাস পায়, বাট শক্তিশালীটা যোগ করলে এটা দ্রাব্যতা যে পরিমাণ হ্রাস করবে, বাট এটা যদি এখানে যোগ করি, তার দ্রাব্যতা সেই পরিমাণ কি করে না, হ্রাস করে না। আমরা কমন আয়ন ইফেক্ট বলতে কি বুঝি, শক্তিশালী পদার্থটা যখন দুর্বল পদার্থের এই দ্রবণে যোগ করা হয়, তখন শক্তিশালী পদার্থের প্রভাবে এই পদার্থটার কি হয়, বিয়োজন মাত্রা কি হয়, অনেক বেশি হ্রাস পায়, এটাকে আমরা কমন আয়ন বলি। বাট দুর্বলটা যখন শক্তিশালী এখানে যোগ করে, তো দুর্বলটা শক্তিশালী কি ভাঙার মাত্রার উপর খুব কম পরিমাণ প্রভাব বিস্তার করতে পারে, ওটাকে আমরা কমন আয়ন ইফেক্ট বলি না। তাহলে মানে কত হচ্ছে, শক্তিশালীটা যদি দুর্বলের এখানে যোগ করি, দুর্বলের বিয়োজন মাত্রা কমে যায়, কিন্তু এই বিয়োজন মাত্রা অনেক বেশি কমে যায়। বাট দুর্বলটা যদি শক্তিশালীর এখানে যোগ করি, তাহলে দুর্বলটা শক্তিশালীর উপর অবয় প্রভাব বিস্তার করতে পারে না, ওটাকে আমরা কমন আয়ন ইফেক্ট বলি না। দুটোর দ্রাব্যতা কমায়, বাট এটার দ্রাব্যতা অনেক বেশি কমে যায়, বাট এটার দ্রাব্যতা খুব সামান্য পরিমাণ কি হয়, হ্রাস পায়। সময়ের প্রভাব বলতে কোনটা বুঝে, শক্তিশালীর প্রভাবে যে দুর্বলতার হ্রাস ঘটে, সেটা কি কমন আয়ন। আমরা তো এমনিও জানি যে একটা সমাজে শক্তিশালী যারা পাওয়ারম্যান, তারা দুর্বলদের উপর কি করে বলতো, প্রভাব বিস্তার করতে পারে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এটা সংজ্ঞায়, ওকে, তাহলে এটা আমি যদি সংজ্ঞা দিই, দেখো, সম আয়নযুক্ত দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য
পদার্থের দ্রবণে শক্তিশালী পদার্থের উপস্থিতিতে আমরা এটা লিখেও দেব, সমস্যা নেই। পদার্থের উপস্থিতিতে দুর্বল পদার্থের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রাব্যতা হ্রাস পায়। বিয়োজন মাত্রা বা দ্রাব্যতা, পদার্থের বিয়োজন মাত্রা লিখে দিলাম, আরো ক্লিয়ার করে দিলাম। বিয়োজন মাত্রা হ্রাসকে সম আয়ন প্রভাব বলে। সম আয়ন প্রভাব বলে, এটাকে আমরা সমান প্রভাব বলি। এর যে সংখ্যা আমি এখানে লিখে দেবো, সমস্যা নেই। এটা আগে একটু উঠাই নাও। এটা আগে একটু উঠাই নাও। তুমি এটা বারবার, এটা আমি বলার মেইন কারণ হচ্ছে এই লেখাটা একটু লিখে দেবো, হ্যাঁ, অল্প একটু, নাহলে বাসায় মনে থাকবে না তোমার কথাগুলো। হ্যাঁ, এটা সংজ্ঞা লেখার পর লেখাটা একটু লিখে নেবা, নাহলে মনে থাকবে না। দেখো, 1 নং পাত্রের দ্রবণে, 1 নং না ঠিক 2 নং পাত্রের দ্রবণে, আমি যে কথাগুলো বলছি, 2 নং পাত্রের দ্রবণে 1 নং পাত্রের দ্রবণ যোগ করলে, 1 নং পাত্রের দ্রবণ যোগ করলে দ্রবণে CH3COO এর ঘনমাত্রা বৃদ্ধি পায়। যোগ করলে 2 নং পাত্রের দ্রবণে, এখানে 2 নং পাত্রের দ্রবণে তোমার কি হয়, এর ঘনমাত্রা বৃদ্ধি পায়। ফলে বিক্রিয়ার সাম্য অবস্থার, 2 নং বিক্রিয়ার সাম্য অবস্থা পরিবর্তন হয়। সাম্য অবস্থার পরিবর্তন তাই নতুন সাম্য অবস্থার জন্য জন্য 2 নং বিক্রিয়াটি, মানে 2 নং পাত্রে যেটা ঘটে, 2 নং বিক্রিয়াটি বিপরীত দিকে অগ্রসর হওয়ার কারণে CH3COO এর দ্রাব্যতা বা বিয়োজন মাত্রা আরো হ্রাস পায়। CH3COO এর প্রভাবে
COOH এর দ্রব্যতা হ্রাসকে সম আয়ন প্রভাব বলে। সম আয়ন প্রভাব এটা উঠে নেবা। আর আমার এই কথাগুলো বারবার রিপিট করা হয়েছে, তুমি একটু বারবার ভিডিওগুলো দেখবা, যদি না বুঝতে পারো তখন আবার কমেন্টসে জানাই আমাকে ইনবক্সে, তাহলে আবার রিপিট হবে। তাই ঠিক আছে, আজকে কোন দিয়ে থাক, ভালো থাকো এবং সুস্থ থাকো। তুমি পড়া উঠে নেবা, হ্যাঁ আমি গ্রুপ থেকে রিমুভ করব, সমস্যা নেই, যে স্যারের কথার সাথে কাজের কোনো মিল নেই, হ্যাঁ সেটা দেখবা, বাট তুমি তোমার পড়াটা উঠে নেও। বাই বাই।